ঠিক আছে? আরে শান্ত হয়ে যাও, এতগুলো জনসংখ্যা মানে দেশের, একটু শান্ত প্লিজ, একটু শান্ত, একটু শান্ত। তো আমরা এর আগের দিন তোমার কি পড়ছিলাম বলো? ভারতের হলো মালভূমি, তাই তো? আমরা জানি যে আমাদের অলরেডি পরীক্ষার ফর্ম, মানে জানি আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তাই না? এবার যে একটা সমস্যা কি হয়েছে এখানে, যেই পরীক্ষাগুলোর ডেট দিয়েছে সেগুলোর অলরেডি ফর্ম ফিল আপ করাই আছে, অনেকগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাই না? তো এবার এখানে কে কে আছো যে ফর্ম ফিল আপগুলো করেছিলে আগের বারের যে পরীক্ষাগুলো হবে? মাত্র 2 জন। যেগুলোর তোমার হবে পরীক্ষা এই সামনে, যে তোমার সেপ্টেম্বর না অক্টোবরে হবে, নভেম্বরে, ফর্ম ফিল আপ করেছিলে? করা আছে ফর্ম ফিল আপ? না না, এই যেগুলো পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষাগুলো, ঠিক আছে? মানে হয়তো সবগুলো মনে হয় একটা বা দুটো বাদে সবগুলোই কিন্তু ফর্ম, একটু প্লিজ, সবগুলোর ফর্ম ফিল আপ করাই আছে, বুঝলে? তো ভালো করে পড়ো, সময় বেশি দিন নেই, আর আমাদের কাছে মোটামুটি 100 মতো আছে। তো ট্রাই টু ইউর বেস্ট, কারণ যেহেতু সামনে আমরা জানি যে মানে ভোট আছে, ইলেকশন আছে, তো সবাই জানে এটা কোনো মানে মানে এখানে কোনো কিছু মানে লুকাবার নেই। যখনই ভোট হয় তো যে কাজগুলো অন্য সময় হলো টাইম লাগে, যখন ভোট হয় ইলেকশনের সময় হলো তাড়াতাড়ি হয়। তো আমরা আশা রাখছি যে পরীক্ষার হলো ফর্ম ফিল আপগুলো মানে মানে তোমার দিয়েছে, এক্সাম ডেটগুলো দিয়েছে, সেগুলো সেই তারিখে হবে। যেগুলোর হলো ফর্ম ফিল আপ হয়ে গেছে সেগুলোতে কিছু করার নেই, বা যেগুলোর ফর্ম ফিল আপ হয়নি সেগুলোর একটু হলো খেয়াল রেখো এবং ঠিকঠাক করে আমরা পড়ি, যাতে আমাদের হলো প্রবলেম না হয়। তো আজকের ক্লাস শুরু করার আগে, আজকে তো আমি জিওগ্রাফি পড়াবো, শুরু করব, তার আগে বলো আজকের তারিখ কত? এবার বলো এই 5 তারিখটা কি জন্য বিখ্যাত? 5ই অগস্ট, তাই তো? কি জন্য বিখ্যাত? আজকের দিনটা নিয়ে একটা পরীক্ষা কোশ্চেন আসার খুব চান্স। 5ই আগস্ট কি জন্য বিখ্যাত? আরে সার্চ করো, গুগলে সার্চ করো, সার্চ করলে মনে থাকবে। দেখো দেখো 5ই আগস্ট কি জন্য বিখ্যাত, দেখো 5th অগস্ট। আচ্ছা আমি একটা তোমার ক্লু দিচ্ছি, পাশে লিখে রাখো 5th অগস্ট 2019 লিখে রাখো পাশে, 5th অগস্ট 2019। ওগুলো লাগবে না, এখানে ইন্টারন্যাশনাল ট্রাফিক দরকার নেই আমাদের, এটা লিখে রাখো এখানে 5th অগস্ট 2019 কি হয়েছিল দেখো তো? 5th অগস্ট, হ্যাঁ? আরে অনেকগুলো হবে, এটা ভারতের পক্ষে যেটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর কেউ তো বলো, আরে তোমাদেরকে হাতে মোবাইল দিয়ে দিলাম, 5th অগস্ট 2019। হ্যাঁ, কি হয়েছিল? জম্মু কাশ্মীর। তাহলে মনে রাখবে যে জম্মু কাশ্মীরে যে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার হলো, আরে প্লিজ প্লিজ সাইলেন্ট, হ্যাঁ, সংবিধানের যে হলো 370 ছিল এবং 35-এর A নম্বর ধারা, এই দুটো ধারা আমাদের তুলে দেওয়া হয়েছিল কবে বলো? 5th অগস্ট 2019-এ। এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, 2023-এর WBCS এর মেন্স পরীক্ষাও দিয়েছিল এই কোশ্চিনটা, বুঝতে পারলে? তো ভালো করে মনে রাখবে 5th এর হলো অগস্ট 2019, যে পরীক্ষায় কোশ্চিনটা এসেছিল ওখানে 4টা অপশন ছিল, 5th অগস্ট, 5th সেপ্টেম্বর, 5th অক্টোবর, 5th নভেম্বর। এবার এতগুলো তো মনে রাখা পসিবল না, এতগুলো ডে আছে। তো আমি যখন মানে খবরের কাগজ মানে যখন আমি পড়ি, আমি যেভাবে পড়েছিলাম এইভাবে, যে ভারতবর্ষ স্বাধীন কবে হয়েছিল বলো? 15ই আগস্ট। আর আমি যখন পড়ি তখন এইভাবে জাস্ট পড়েছিলাম যে ভারতবর্ষ 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, আর আমরা জম্মু কাশ্মীরকে 5th আগস্ট স্বাধীন করে দিয়েছিলাম। তো জাস্ট আমি এইটুকু মনে রেখেছিলাম যে এই মাসটা কোন মাসে বলো? অগস্ট মাসে, বা স্বাধীনতার মাস। তো যখন অনেকগুলো ডে পড়বে না, এটা ইম্পসিবল যে প্রত্যেকটা ডে তোমার মনে থাকবে। চেষ্টা করবে ওই ডে সম্বন্ধে কোনো কিছু একটা হলো ক্লু নিয়ে রাখার, যাতে হলো আমার পরীক্ষার সময় যাতে 4টা তো অপশন থাকবে ওখানে, তাই না? এটাই তো, যখন আমরা MCQ পরীক্ষা দিই আমার তো এটাই মজা এখানে, যে অনেক সময় যদি আমাকে লিখতে দেয় আমি হয়তো 50% লিখতে পারবো না, কিন্তু যখন আমাকে 4টা অপশন দিবে 90% প্রবাবিলিটি থাকবে আমার 4টা অপশনের মধ্যে ঠিক মারার, যদি আমার একটু আইডিয়া থাকে। তো যখন MCQ, আমরা যেহেতু MCQ মডেলেই পড়ছি আমরা, তো আমরা চেষ্টা করব যখন কোনো একটা তথ্য পড়ছি ডিটেলসে পড়ে, ওই সম্বন্ধে কোনো একটা ছোট্ট ট্রিক হোক, সেই সম্বন্ধে একটা ছোট্ট গল্প হোক, যাতে সেটা আমাদের মাথায় থাকে। এক্স্যাক্টলি তোমাকে আমি বলছি না যে খাতায় লিখে 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 এখন প্র্যাকটিস করো, পসিবল না এতগুলো সাবজেক্ট।
প্রথমে চেষ্টা করো যে ওই সম্বন্ধে একটা রাফলি আইডিয়া থাকে, যাতে যদি আমার পরীক্ষা এমসিকিউ আসে যাতে আমি ওখানে টিক চিহ্ন মারতে পারি। এবং যখন তোমরা এইভাবে পড়বে না, অনেক সময় মনে হবে যে আমি তো কিছুই পড়িনি, আমার কিছুই মনে থাকছে না, এতগুলো সিলেবাস, এতগুলো ডিটেলস থাকবে। কিন্তু যখন আমরা এমসিকিউ পরীক্ষায় দিব, তুমি দেখবে সেই জিনিসটা তুমি যদি কোনো না কোনো জায়গায় কখনো পড়ো, তোমার মাথায় আসবে একবার অ্যান্সারটা। যদি 100% শিওর নাও হও, 4টার মধ্যে ভাই তুমি ইজিলি তোমার দুটো অপশনকে বাদ দিয়ে দিতে পারবে। ঠিক আছে ভাই? তো চেষ্টা করো এইভাবে জিনিসগুলোকে তোমার কাছে রাখা, নিজের কাছে আয়ত্ত করার। এক্স্যাক্টলি কোন ডেট, কোন তারিখ সেগুলো পড়ার আমার দরকার নেই, কিন্তু যাতে আমার রাফলি একটা হলো আইডিয়া থাকে। তো আজকের ডেটটা মনে রাখবে, 5 আগস্ট 2019-এ জম্মু কাশ্মীরের যে 370 এবং 35A ধারা ছিল সেটা আমাদের রিপিল করে দেওয়া হয়েছিল। ঠিক আছে ভাই, হলো এটা। আচ্ছা, কালকে তো আমি আসবো না, কিন্তু কালকের তারিখটাও ইম্পর্টেন্ট। 6 আগস্ট, এটা কি জন্য বিখ্যাত গো? 6 আগস্ট, দেখো তোমরা যদি না মানে যে ডে গুলো আছে, দেখো এগুলো তো টু বি অনেস্ট এগুলো তোমাকে কোথাও পড়ানো হবে না, জাস্ট তোমাকে যদি বাড়িতে এগুলো পড়তে হবে, তাই না? তুমি যদি এই ডে গুলো মুখস্থ করে রাখো, তুমি ম্যাক্সিমাম মনে রাখবে পরীক্ষায় তুমি সবার থেকে 2 নম্বর এগিয়ে থাকবে। কোনো কোনো পরীক্ষায় 1টা আসে, কোনো কোনো পরীক্ষায় 2টো আসে। আর পরীক্ষার 1 সপ্তাহ আগে কোনোদিন পসিবল না যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের প্রত্যেক মাসের কমপক্ষে 10টা থেকে 12টা ইম্পর্টেন্ট আছে। ওই 120টা ডে আমি একদিনে বা এক সপ্তাহে মুখস্থ করে দেবো, কোনোদিন পসিবল না। এগুলো হলো প্রথম থেকে শুরু করতে হয়, তাহলেই তুমি এগিয়ে থাকবে, সবার থেকে 1 নম্বর বা 2 নম্বর এগিয়ে থাকবে। এই ডেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন 6 আগস্ট কেন ইম্পর্টেন্ট? কারণ কি বলো, এটা এটা সাল আসবে না। আচ্ছা, আমি সালও বলে দিচ্ছি। 6 আগস্টে যে সালটা আসে সেটা হলো 1945। এবার এগুলো তো পসিবল না, 6 আগস্টের 1945 সাল দরকার নেই। মনে রাখবে 6 আগস্টটা কি জন্য বিখ্যাত আমরা জানি। আমাদের মানব সভ্যতার ইতিহাসের অন্যতম কলঙ্কিত একটা হলো দিক হলো যখন আমরা হিরোশিমা নাগাসাকিমা যে জাপানে হলে ফেলা হয়েছিল, সেটা হলো 1945 সালের 6 আগস্ট মাসে হলো ফেলা হয়েছিল। তো এই জন্য এই ডেটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই? তো মনে রাখবে যে 5 আগস্ট যেটা বললাম সেটা হলো আমাদের জম্মু কাশ্মীরের 370 ধারা এবং আর্টিকেল 35-এ। ভালো করে দুটোই মনে রাখবে। আমরা মনে রাখি সাধারণত আর্টিকেল 370, কিন্তু ভাই এটা বাদেও মনে রাখবে, এই ধারাটাও কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এই যে আর্টিকেল 35A, এটাও কিন্তু মনে রাখবে। এটা আমাদের মাথায় থাকে না, আমাদের শুধু মাথায় থাকে কি বল আর্টিকেল 370, এটা মনে রাখবে। আর যেটা বললাম 1945 সালের 6 আগস্ট যখনই মনে আসবে তখনই মনে রাখবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হলো বোম ফেলা হয়েছিল সেটা হলো 1945-এর হলো 6 আগস্ট। ঠিক আছে, এই দুটো ছিল আমার আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বলে দিলাম। এইবার আমি আসছি হলো আমাদের হলো এর আগের দিন আমরা পড়ছিলাম কি বল হলো মালভূমি বা হলো পেনিনসুলার প্লেটো। আমরা অলরেডি আমাদের যে নর্দার্ন প্লেন আছে সেটা আমরা পড়ে নিয়েছি, তারপর আমরা ভারতের মরুভূমিও পড়ে নিয়েছি, আমরা এখন মালভূমি পড়বো। এবং দেখো ভাই প্লিজ গল্প করো না, আজকের ক্লাসটা এই চ্যাপ্টারের সব থেকে তোমার 100% মানে ডিফিকাল্ট, সব থেকে ডিফিকাল্ট, এবং কোশ্চিন ম্যাক্সিমাম প্রবাবিলিটি এখান থেকে আসবে। অত্যন্ত গুরুত্ব সহকারে ভালো করে শুনবে, আমি চেষ্টা করবো এখানে মুখস্থ করিয়ে দেওয়ার। একদম শান্তভাবে শুনবে, কেউ যাতে হলো এদিক ওদিক তাকাবে না। 90% চান্স কোশ্চিন আমার এখান থেকে আসবে, এবং কোশ্চিন কি আসবে তাও বলে দেওয়া যায়। 90% চান্স কোশ্চিন এটাই আসবে যে তোমার পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বা পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, অথবা তোমার সাতপুরা আর বিন্ধিয়া। তবু আমি সম্পূর্ণ কোশ্চিনও বলে দেওয়া যায়। এই চ্যাপ্টারের আমরা এতক্ষণ পর্যন্ত মনে রাখবে হিমালয় থেকে আমরা 50খানা এমসিকিউ আমরা আলোচনা করেছি, এবং এটা আমরা সম্পূর্ণ করার পর শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে আমরা 200টা এমসিকিউ করব, সম্পূর্ণটা প্রিভিয়াস ইয়ার বেসের ওপর। মানে প্রিভিয়াস ইয়ার বলতে ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চিনগুলো এসছে সেগুলো আমরা মোট 200খানা এমসিকিউ আলোচনা করব। যদি কোশ্চিন আসে এর মধ্যে থেকে আসবে, অথবা এখান থেকে হলে আসবে না। আর তাও যদি আসে ভাববে তুমি পারোনি মানে কেউ পারবে না, প্রমিস, শিওর প্রমিস, 99% চান্স 200টা আমি এমসিকিউ করিয়ে দেবো। দেখো থিওরি সবসময় পড়া পসিবল না, তোমাদের একটাই কাজ প্রত্যেক মাসে একবার করে এমসিকিউ গুলো পড়া। এমন যেন না হয় যে আমি এমসিকিউ গুলো দিয়ে যাচ্ছি তোমরা সেগুলো হলো পিডিএফ এ জমা করতে আছো। তোমরা পিডিএফ করতে পারো বা দোকানে প্রিন্ট করাতে পারো, কিন্তু তোমাদের কাজ একটাই হবে যে প্রত্যেক মাসে নিজে থেকে বাড়িতে এমসিকিউ গুলো একবার আলোচনা করা।
যদি মনে হয় কোনো এমসিকিউ এ প্রবলেম হচ্ছে, সেটা আমাকে নক করা, বা এখন আমাদের অনলাইন আছে, গুগল আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেখান থেকে যা সাহায্য নাও, কিন্তু হলো প্রত্যেক মাসে একবার করে দেখাই লাগবে। পরীক্ষার আগের দিন 7 দিনে বা 1 মাসে যে চাপটা আসে, মানে তোমরা হয়তো কম্পিটিশনের পরীক্ষা দিয়েছো কিনা আমি জানি না, বা এমনি তো কলেজের পরীক্ষা দিয়েছো, ঘুম আসে না ভাই। যদি সিরিয়াস স্টুডেন্ট হয়, হাত পা একদম ঠান্ডা হয়ে যায় একদম, এবং সেটা তখনই হবে ভাই যদি আমার আগে থেকে ফুললি প্রিপারেশন না আসে। এটা একদম বাস্তব কথা। আর যদি আমার ফুললি প্রিপারেশন আসে তবুও আমার হাত পা ঠান্ডা হবে, কিন্তু বাকিদের থেকে আমার কম হবে। তো যখন শুরু করেছো পড়তে, চেষ্টা করো প্রথম দিন থেকে অল্প অল্প করে হোক, সেটা তোমাদের স্লো হোক, বাড়িতে 2 ঘন্টা করে পড়ো, 3 ঘন্টা করে পড়ো, কিন্তু জিনিসটাকে কন্টিনিউ করতে থাকো, কখনো থামিয়ে দিবে না। মেন প্রবলেম হলো একবার যদি পড়াশোনা থামিয়ে দাও, তো যখনই পড়তে বসবে, যদি সিরিয়াস স্টুডেন্ট হও তাহলে, যদি না হও তাহলে কি আছে, যায় আসে না। যদি যখনই দেখবে না যতটা টাইম নষ্ট করবে, যখন পড়তে বসবে তখন আরো খারাপ লাগবে। আরে তুমি দেখবে যদি তুমি সকাল থেকে মানে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত যদি না পড়ো, তোমার মনে হবে সকালটায় বেকার চলে গেল, দুপুরে পড়তে ইচ্ছা করবে না। তুমি দুপুরে পড়লে না, বিকালবেলা হলো, তখন মনে হবে আরে দুপুরটাও গেল, সকালটাই গেল, আর একটু ঘুমিয়ে নিই। যখন সন্ধ্যাবেলা আসবে তখন মনে হয় আমার তো সম্পূর্ণ দিনই গেল, তাহলে আজকে আর পড়ে কি হবে, আজকেও ঘুমাই যায়। তারপর তো মনে হবে যখন সন্ধ্যা হয়ে গেল, তাহলে আমি একটু মোবাইলটা ঘেটে নিই। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখবে যে তখন বাজে হলো রাত্রি 3টা, তখন ভাববে যে আমার রাতটাও গেল। ওই রাত্রেবেলা ঘুমাতে যাবে একদম ফুল ডিপ্রেশনে, পরের দিন ঘুম থেকে উঠবে আবার বাজবে 12টা, এবং এটা লুপ, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটা। তো মানে খুবই হতাশার, মানে অনেকে বলে যে পড়াশোনা করা অনেকটা ইজি কাজ, কিন্তু টু বি অনেস্ট ভাই, পড়াশোনা করা বর্তমান যুগে দাঁড়িয়ে বিশাল কাজ। তোমরা যে এই মানে দুর্ভিক্ষের দিনেও যেখানে হাজিরা আছো, তোমাদের জন্য ক্লাব হওয়া উচিত একটা, তাই না? কে এখন আসে বলো? যখন ভাই এখানে এসেছো ভাই, ট্রাই টু ইউর বেস্ট, কোনো সময় নষ্ট করো না। ঠিক আছে, অনেক ভাষণ দিয়ে দিয়েছি আজকের মতো, বাস। আচ্ছা, এইবার আমরা ঢুকে গেলো মেন কোর্সে। তো আমরা এর আগের দিন পড়ছিলাম কি বলো, প্লেটো বা হলো মালভূমি। মালভূমি কি জিনিস দেখো, ছবিটা ভালো করে দেখো, জাস্ট আমরা ছবি থেকেই পড়বো। ছবিটা দেখে মনে হচ্ছে না যে এই জায়গাটা কি আছে বলো, মানে এই জায়গাটা কি আছে, সমতল ভূমি থেকে একটু হলো উঁচুতে আছে, এবং তার উপরে কি আছে বলো, আবার হলো তার উপরে আবার সমতল ভূমি আছে। তো মালভূমি কি জিনিস, সমুদ্র পৃষ্ঠ থেকে ভারতের সাপেক্ষে 600 বা 900 মিটার হলো উঁচুতে, উপরেরটা ধরো না সমতলের মতো, যেখানে মানুষ হলো বসবাস করে। দেখো এটা, এই জায়গাটা দেখো, ওপরে ওপরে সমতল ভূমি আছে, কিন্তু দেখো আমাদের এটা সমুদ্র পৃষ্ঠ থেকে দেখো এটা অনেকটা উঁচুতে আছে না। তো এটাই হলো আমাদের মালভূমি, যে ওপরে লোকজন বসবাস করতে পারে, এর উপরে পাহাড় টাহাড়ও থাকতে পারে, কিন্তু এর উচ্চতা হলো সমতল বা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 600 থেকে হলো 900 মিটার উঁচুতে। মনে রাখবে যখন আমরা ছোটতে পড়ি না, ক্লাস 7-এ বা 9-এ, একটা কোশ্চিন আসতো যে মালভূমিকে বলা হয় আর টেবিল ল্যান্ড, মনে আছে? হ্যাঁ, তো মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়? বা এখানে চেয়ার দেখে বুঝতে পারছো যে এটা একটা সার্টেন হাইট পর্যন্ত আছে, কিন্তু দেখো তার উপরে আবার কি আছে বলো, সমতল আছে। তো প্রথম কোশ্চিন হলো ভারতের যে মালভূমি আছে সেটা কি বললাম বলো, 600 থেকে 900 মিটার উঁচুতে, এবং মালভূমির শেপ কি হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু থাকবে, এবং ওপরটা কি থাকবে বলো, একটা হলো সমতল ভূমি থাকবে, তাকে আমরা কি বলছি বলো, মালভূমি, বা ইংলিশে বলছি আমরা প্লেটো। সেকেন্ড কোশ্চিন বলো আমাকে এবার, যে ভারতবর্ষের মালভূমি আমরা কোন জায়গাটা দেখতে পাবো? ভারতবর্ষের যে মালভূমি আছে সেটা আমরা কোন জায়গাটা দেখতে পাবো বলো? হ্যাঁ, একটা তো হলো ছোটনাগপুর এক্সাম্পল, ভেরি গুড। এই দেখো, এই যে সম্পূর্ণ শেপটা এখান থেকে এসে এখান থেকে হলো, এই সম্পূর্ণ শেপটা কার মধ্যে পড়বে বলো, প্লেটোর মধ্যে পড়বে, বা হলো মালভূমির মধ্যে পড়বে। 3 নম্বর কোশ্চেন এখান থেকে একটা আসে, ভারতের মালভূমির শেপটা হলো কি ধরনের হয়? তাহলে দেখো এটা কোন ধরনের আছে, ট্রায়াঙ্গুলার। বলো, ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? শেপটা কি বললাম বলো, ট্রায়াঙ্গুলার। 4 নম্বর কোশ্চিন আছে, ভারতের যে মালভূমি তাকে বলে পেনিনসুলার প্লেটো, বা বাংলায় বলে উপদ্বীপীয় মালভূমি। কি বলে বলো? উপদ্বীপীয় মালভূমি বলে। কেন উপদ্বীপীয় বলে? কারণ এর এদিকে জল, এদিকে জল, নিচে জল, 3 দিকে জল, একদিকে হলো স্থল, এই জন্য একে বলে হলো উপদ্বীপীয় মালভূমি বা তোমার পেনিনসুলার প্লেটো। ক্লিয়ার হয়ে গেল এটা? 4 নম্বর দেখো,
যে ভারতের যে মালভূমি আছে তার বিস্তার হলো কোথা থেকে কত দূর। আমরা যদি তার বিস্তার দেখি, দেখো একেবারে কি দেখবো বলো, এদিকে পশ্চিমে এটা কি আছে বলো, আমাদের রাজস্থান, তাই তো। এখান থেকে শুরু করে এটা কি আছে বলো, আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, এই জায়গাটা, এবং এই নিচে এসছে কি বলো, তামিলনাড়ু পর্যন্ত। তাহলে ভারতের যে মালভূমির বিস্তার সেটা আমাদের এদিকে তোমার রাজস্থান থেকে শুরু হয়েছে, এদিকে আমাদের বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত গেছে, আর নিচে এসছে কোথায় বলো, তোমার তামিলনাড়ু পর্যন্ত। ক্লিয়ার? এর আগের দিন আর একটা এর সঙ্গে বলেছিলাম যে এখানেও দেখো, এখানেও একটা মালভূমি আছে, তাই না, শিলং প্লেটো বা মেঘালয় প্লেটো। এবার এই মালভূমিটা কি বলেছিলাম আর এর আগের দিন, দেখো এটা আগে এরই পার্ট ছিল, যেটা আমার পেনিনসুলার প্লেটো বা উপদ্বীপীয় মালভূমি, তারই আগে পার্ট ছিল কোনটা বলো, আমার মেঘালয় মালভূমি বা শিলং প্লেটো। যখন আমাদের হিমালয়ের উৎপত্তি হয় তখন আমরা কি দেখি, এই জায়গাটা ধীরে ধীরে তো বসে যায় এবং এটা হলো কি বলো, মাঝখানে তোমার হলো সমতল ভূমি সৃষ্টি হয়। মনে রাখবে যে ভারতের পার্বত্য অঞ্চল থেকে যেসব নদীগুলো এসছে তারা প্রত্যেকে প্রায় যায় কোথা দিয়ে বলো, এই যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে আমাদের হলো বে অফ বেঙ্গল বা হলো বঙ্গোপসাগর মিশে যায়। সে আমার হলো গঙ্গা হতে পারে, আমার ব্রহ্মপুত্র হতে পারে, যতগুলো নদী আছে সবগুলো এখান দিয়েও যায়। তাহলে পরীক্ষায় কোশ্চিন যদি আসে যে আমার মেঘালয় প্লেটো বা শিলং প্লেটো কার অন্তর্গত ছিল, তাহলে আমরা কি বলবো বলো, পেনিনসুলার হলো প্লেটোর মধ্যে আগে অন্তর্গত ছিল। ক্লিয়ার এটা? তারপরে কি বলেছিলাম বলো, যখন আমরা হলো প্লেটো পড়বো তখন এখান থেকে আমাদের হলো পাহাড়ও পড়তে হবে। তো আমি কি বলেছিলাম, মেঘালয় প্লেটোতে মেনলি আমরা কতগুলো পাহাড় দেখতে পাই বলো, তিনটে। কি কি না? গারো, খাসি, জয়ন্তিয়া। কি বললাম বলো, হলো 1 নম্বর হলো গারো, 1 নম্বর খাসি, 1 নম্বর জয়ন্তিয়া। দেখো আজকে এখানে অলরেডি 50% উত্তর দিতে পারছে, 50% পারছি না আমরা। দেখো এইটা যদি আমরা তোমরা এর আগের দিন দিতে না পারতে তাহলে কোনো দুঃখ ছিল না। যখন এটা এর আগের দিন পড়ানো হয়েছে তখন তোমাদের উচিত আজকে হলো সম্পূর্ণ জিনিসটা পড়ে আসা। কারণ তুমি যদি এই ক্লাসের মধ্যে বাকিদের সঙ্গে কম্পিটিশন না করতে পারো, তুমি তাহলে পশ্চিমবঙ্গে কি করে কম্পিটিশন করবে? তোমার পাশে যে বসে আছে তাকেই তুমি যদি কম্পিটিশন এখানে হারাতে না পারো, তুমি তাহলে কি করে কম্পিটিশন করবে মার্কেটে? তার জন্য আমি এটা বলছি না যে পাশে জনের সঙ্গে মারপিট আরম্ভ করে দাও, সেটা বলছি না আমি, কিন্তু কম্পিটিশনটা তো একটা হেলদি হওয়া লাগবে, তাই না? তোমার ক্লাসের মধ্যে বা তোমার পাশের জনের মধ্যে তোমাকে হলো এখানে হতে হবে সবার থেকে বেস্ট, তাহলে তো তুমি সেই মার্কেটে নামতে পারবে। একটা পরীক্ষার যে ফর্ম ফিল আপ হবে সেখানে প্রায় 5 লক্ষ 7 লক্ষ ফর্ম ফিল আপ হবে, মার্কেটে তো হারিয়েই যাবে, খুঁজেই পাওয়া যাবে না আমাদেরকে। তো চেষ্টা করতে হবে কমপক্ষে যে ক্লাসের মধ্যে তো নিজেকে আমি হই সবার থেকে আগে এগিয়ে যাই, এবং সেই কম্পিটিশনটা একটা হেলদি কম্পিটিশন হোক, তাই না? কম্পিটিশন মানে সবসময় খারাপও না। ঠিক আছে, তাহলে বলো মেঘালয় থেকে আমি কি কি বললাম বলো, তিনটে, একটা হলো গারো, একটা খাসি, একটা হলো জয়ন্তিয়া। এর আগের দিন আরো বলেছিলাম যে মেঘালয়ের আমাকে রাজধানীর নাম বলো, কি আছে? শিলং মেঘালয়ের রাজধানী। পরীক্ষায় যদি হাই লেভেলের কোশ্চিন আসে তাহলে আসবে যে শিলং যেটা আছে সেটা হলো কোন পাহাড়ের কাছে আছে, সেটা কোথায় বলো, হলো খাসি। এর আগের দিন আমি এটাও বলেছিলাম যে শিলংকে আমরা কিভাবে লিখি বলো, SHILONG, আর খাসি হলো কি KHASI। উচ্চারণটা দেখো অনেকটা তো সিসি আছে এখানে, এখানেও খাসি, এখানেও শিলং। তো যখন যদি নাম মুখস্থ হয়, দেখো আমরা তো যারা জিওগ্রাফির সাবজেক্টের আছে তারা পারবে, বাট আমরা চেষ্টা করব যে যতভাবে সম্ভব সেটা হলো আমাদেরকে উচ্চারণ দিয়ে হতে পারে, ছবি দিয়ে হতে পারে, ট্রিক দিয়ে হতে পারে, জিনিসগুলো যেন আমার মনে হতে পারে। খাসির নামটা শুনে দেখো উচ্চারণটা শিলংই আসছে, SI, তাই না? তাহলে যদি বলে মেঘালয়ের রাজধানী কোন পাহাড়ের অন্তর্গত, তাহলে আমরা কি বলবো বলো, এখানে শিলং, সরি খাসি, তাই না? শিলং যেটা আছে সেটা হলো খাসির অন্তর্গত। হয়ে গেল এটা। আর একটা কোশ্চিন বলেছিলাম আমি, মনে করো যে মেঘালয়ের যে সর্বোচ্চ পিক আছে তার নাম কি? নকরেক। পরীক্ষায় যদি এটাও কোশ্চিন আসে আমার যে আমার যে নকরেকটা আছে সেটা হলো কোন জায়গায় থাকে, সেটা হলো জি, মানে হলো যেটা আমার গারো পাহাড়ের কাছে কি থাকে বলো, নকরেক, এবং এইটা হলো আমার মেঘালয়ের সর্বোচ্চ পিক। তাহলে খাসির কাছে কি বললাম বলো, শিলং, আর যেটা আমার গারো পাহাড় আছে সেখানে কি থাকে বলো, আমার হলো নকরেক। ক্লিয়ার?
আমরা যদি আরো এখান থেকে একটা লাস্ট কোশ্চেন যদি আমরা পড়ি, তাহলে আমরা জানি যে ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়। দেখো আগে ছিল চেরাপুঞ্জি, যেই বইগুলো আগের লেখা সেখানে আমার ছিল চেরাপুঞ্জি, বর্তমানে কি হবে বলো, মৌসিনরাম। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে আমার মেঘালয়ের যে মৌসিনরাম সেটাও আছে কোথায়, সেটা হবে কোথায় বলো, খাসির কাছে আছে। ক্লিয়ার? এর বাইরে মেঘালয় থেকে 0% কোশ্চেন আসবে, এই তিনটায় কোশ্চেন হয়ে গেল এটা। এখান থেকে না অনেক সময় কি দেয়, 4টা পাহাড় দিয়ে হলো তোমাকে হলো সাজাতে বলে, যেই পাহাড়গুলো হলো পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্বে সাজাও। তো 4টা অপশন দিবে তোমাকে, 1 নম্বর হলো গারো, 2 নম্বর খাসি, 3 নম্বর জয়ন্তিয়া, আর একটা অপশন দিবে হলো আমার মিকির। কি বললাম বলো, মিকির। এই জায়গাটা আছে কোথায় বলো, এই জায়গাটা আছে হলো আমার আসামে আছে। কোথায় আছে বললাম বলো, আসামে। তো গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির। অনেক সময় তোমার পরীক্ষায় মিকির অপশনটা দিবে না। যদি পরীক্ষায় মিকির অপশন না থাকে তাহলে সেখানে থাকে, এখানে আমাদের কোন রাজ্য আছে বলো, এটা নাগাল্যান্ড। কি বললাম বলো, নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে যে পাহাড়টা আছে তার নাম হলো নাগা হিল। ঠিক আছে ভাই, 100% এগিয়ে আমার কোশ্চেন। হয় তোমাকে বলবে পূর্ব থেকে পশ্চিমে সাজাও অথবা পশ্চিম থেকে হলো পূর্বে সাজাও। আমরা যেটা মুখস্থ রাখি, গারো, খাসি, জয়ন্তিয়া, এটা বলো কোন দিক, পূর্ব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূর্ব, এটা আমরা কিন্তু ভাই মনে রাখি। দেখো গারো, খাসি, জয়ন্তিয়া মানে পশ্চিম থেকে কোন দিকে মনে রাখি বলো ভাই, পূর্ব দিক। অনেক সময় পরীক্ষায় হয় মানে আমরা অপশন দেখি না, আমাদের যেহেতু মুখস্থ থাকে গারো, খাসি, জয়ন্তিয়া, আমরা টিক চিহ্ন মেরে দিই। তো টিক চিহ্ন মারাটাই কিন্তু ভালো করে আমরা এই জিনিসটা দেখবো যে আমাদের কি বলেছে, পশ্চিম থেকে পূর্ব বলেছে না পূর্ব থেকে হলো পশ্চিম বলেছে। তাহলে কি বললাম বলো, 1 নম্বরে থাকবে আমার জি মানে গারো, 2 নম্বরে খাসি, 3 নম্বরে জয়ন্তিয়া, তারপর থাকবে আমার আসামের হলো মিকির, তারপর কি থাকবে বলো আমার নাগাল্যান্ডের হলো নাগা হিলস। ঠিক আছে ভাই, এই শুধুমাত্র এইটুকু হলো আমার যে মেঘালয় মানে শিলং প্লেটো ছিল বা মেঘালয় প্লেটো ছিল, এটা আমার 100% কমপ্লিট। যখন আমি এর পরের দিন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আনবো, আশা করি তোমরা সবাই পারবে উত্তর দিতে। ঠিক আছে ভাই, বলো ক্লিয়ার হলো এটুকু ভাই, কারো কোনো প্রবলেম ভাই? আচ্ছা, তাহলে আমার হলো এই পার্টটা যে ছিল আমরা আলাদা করে এই পার্টটাকে আমরা খেয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেল এটা আমার। এইবার আমরা হলো আসছি হলো ভারতের হলো মেন জায়গায়, তাই না? দেখো ভারতের মূল ভূখণ্ডে কি বলো, এইটুকু হলো আমার হলো এখানে পেনিনসুলার প্লেটো। এবার ভারত, ফার্স্ট কোশ্চেন মনে রাখো, ভারতের যে পেনিনসুলার প্লেটো আছে তাকে হলো আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কত ভাগে বললাম? 2 ভাগে। এবার বলো যে কোনো কিছুকে যখন আমরা ভাগ করব তখন তো কারো সাপেক্ষে ভাগ করি। যেমন এখানে আমরা এতজন আছি, আমরা ভাগ করতে পারি যে ছেলে ভার্সেস মেয়ে, বয় ভার্সেস গার্ল। তো এই যে আমরা ভাগ করলাম, আমি যে বললাম যে ভারতের পেনিনসুলার প্লেটোকে আমরা কয় ভাগে ভাগ করা যায় বলো, 2 ভাগে। তা আমরা যে ভাগটা করছি কার সাপেক্ষে করছি? না পাহাড় না ভাই, রিভার। সেটা হলো ভারতের হলো মধ্যে দিয়ে এখান দিয়ে একটা আমার রিভার চলে গেছে, যার নাম কি বলো তোমার, নর্মদা রিভার। কোন রিভার বলো এখানে? নর্মদা রিভার। এই যে নর্মদা রিভার গেছে, এই নর্মদা রিভার ভারতের পেনিনসুলার প্লেটোকে 2 ভাগে ভাগ করছে। কত ভাগে বলো? 2 ভাগে। যেই পোর্শনটা উপরে আছে তাকে আমরা বলছি হলো মধ্য ভারতের উচ্চভূমি। কি বললাম? মধ্য ভারতের উচ্চভূমি। আর যেটা হলো তোমার এই যে তোমার নিচের পোর্শনটা আছে তাকে আমরা বলছি দক্ষিণাত্যের মালভূমি। ঠিক আছে, তাকে আমরা কি বলছি বলো? দক্ষিণাত্যের মালভূমি। এইটা একটু হলো, এটা একটু কাটা যাবে থামো। আচ্ছা, একে আমরা বলছি হলো দাক্ষিণাত্যের হলো মালভূমি। হলো এটা। তাহলে কি বললাম যে ভারতের যে মালভূমি আছে একে আমরা ভাগ করলাম কয় ভাগে? 2 ভাগে ভাগ করলাম। কার সাপেক্ষে বলো? একটা নদীর সাপেক্ষে। কোন নদী নাম? নর্মদা। তো এটা যেন আমাদের মাথার মধ্যে একদম 100% ঢুকে যায় যে কোন নদীর সাপেক্ষে আমরা ভাগ করলাম বলো? নর্মদা রিভারের সাপেক্ষে আমরা ভাগ করলাম, এবং ভাগ করলাম হলো 2 ভাগে। যেই পোর্শনটা ওপরে আছে তাকে আমরা কি বলছি বলো? মধ্য ভারতের উচ্চভূমি।
আর যেই পোর্শনটা নিচে আছে তাকে আমরা কি বলছি বলো, দাক্ষিণাত্যের হলো মালভূমি, এখানে আমরা বলছি ডেকেন প্লেটো, ঠিক আছে এটা। আচ্ছা, এইবার আমরা প্রথমে আলোচনা করছি কি নিয়ে বলো, মধ্য ভারতের উচ্চভূমি। ভালো করে এখানে আমাদের নামটা শুনো কি আছে বলো, মধ্য ভারত মানে ভারতের মাঝখানে, আর উচ্চভূমি মানে কি হাইল্যান্ড, তো এইটা হলো আমার মধ্য ভারতের উচ্চভূমি। এইবার প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে বলো, মধ্য ভারতের উচ্চভূমি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে হলো দেখতেই পাচ্ছ, এখানে ছোট ছোট হলো অনেকগুলো নাম আছে তাই না, একটা দুটো তিনটে হলো চারটা, প্রত্যেকটা আমাকে হলো কি করতে হবে বলো, প্রথমে আমাকে হলো প্রত্যেকটা জায়গা মনে রাখতে হবে যে কোনটা হলো কোন জায়গায় অবস্থিত। ভালো করে জাস্ট আমাকে 5 মিনিট দাও, অত্যন্ত মনোযোগ সহকারে আমি এখানে মুখস্থ করিয়ে দিব। চেষ্টা করব প্রত্যেকটা মালভূমির হলো আলাদা আলাদা করে ছবি নিয়ে, তার সম্বন্ধে যদি আমাদের ব্যাকগ্রাউন্ড থাকে, কোনো ঐতিহাসিক তোমার যদি ক্যারেক্টার থাকে, বা ইতিহাসে যদি কোনো ব্যক্তি থাকে, বা ইতিহাস রিলেটেড কোনো সম্পর্ক থাকে, তাহলে আমরা ধীরে ধীরে করব, যাতে আমাদের মেন মুখ্য উদ্দেশ্য একটাই, যে আমাদের যাতে এই নামগুলো কোনটা কোন রাজ্যে অবস্থিত আছে সেটা যাতে আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো আমরা শুরু করছি হলো মধ্য ভারতের উচ্চভূমি। প্রথমের যে নামটা আছে তার নাম কি আছে এটা, আচ্ছা মারওয়ার নামটা আছে, কিন্তু এর যদি আমরা বাংলা নামটা করি না তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এর বাংলা নামটা আছে হলো মেওয়ার। কি আছে বলো, এইবার বলো যখন আমি এই নামটা বললাম তখন তোমাদের মাথায় কি মনে হচ্ছে, নামটা কোথায় শুনেছি আমরা, মেওয়ার কোথায় শুনেছি গো, ইতিহাসে, কোথায় ইতিহাসের বলো, হ্যাঁ আমরা জানি হলো যে আমাদের যে মেওয়ার আছে তার একজন বিখ্যাত রাজা ছিল, তার নাম কি বলো, আরে শিবাজি না, ইনি হলেন আমাদের সে রাজা, বিখ্যাত রাজা। দেখো তো তোমরা যদি না দেখে থাকো, আগে বলো আমাদের যে মেওয়ারের রাজার নাম কি, রানা প্রতাপ। কি নাম বলো, রানা প্রতাপ। তোমরা দেখবে আমাদের সোনি টিভিতে একটা তোমার সিরিয়ালও হতো ওই যে রানা প্রতাপকে নিয়ে। তো এবার বলো আগে মাথার মধ্যে ঢুকাও আগে যে আমার কি হলো বলো, রানা প্রতাপ, কি বললাম বলো, রানা প্রতাপ। এবার যখনই আমরা এই শব্দটা শুনি রাজপুত, আমরা জানি ইনি কি ছিলেন বলো, রাজপুত ছিলেন। যখনই আমরা রাজপুত শুনি আগে বলো ভারতবর্ষের কোন রাজ্যের কথা মনে পড়ে আমাদের, রাজস্থান। তাহলে কোন রাজ্য বলো, তাহলে যদি আমার বলে যে আমার মেয়র আছে কোথায়, তাহলে আমরা কি বলে বলো, রাজস্থান। দেখো ভালো করে মাথার মধ্যে সেট করো, ফার্স্টে আমরা যে মালভূমির নাম বললাম তার নাম কি বললাম, মেওয়ার। মেওয়ার আছে কোথায় বলো, রাজস্থানে আছে। আচ্ছা যখন ইনি এর নাম দেখালাম, সরি মহান ব্যক্তি, এর সম্বন্ধে একটা জিনিস পড়তে হয় ইতিহাসে, সেটা কি বলো, এটা এই এর নাম ছিল কি বললাম বলো, রানা প্রতাপ। এর সঙ্গে যে আমাদের মুঘল সাম্রাজ্য ছিল, আচ্ছা যখন আমাকে এটা বলো আগে, যখন আমাদের ইনি রাজা ছিলেন তখন আমাদের মুঘল সম্রাট কে ছিলেন, আকবর। তো মনে রাখবে যে আকবরের সঙ্গে রানা প্রতাপের একটা যুদ্ধ হয়, তার নাম কি, এগুলো তো কমন ভাই, তার নাম হলো, আচ্ছা আমি সালটা বলছি দেখো, 1576। হ্যাঁ না, দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল 1556, আর তৃতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল 1761। এগুলো দরকার নেই। 1576 সালে যুদ্ধ হয়েছিল, বিখ্যাত যুদ্ধ, তার নাম হলো হলদিঘাটের যুদ্ধ। কি বললাম বলো, হলদিঘাটের হলো যুদ্ধ, ঠিক আছে। এখানে মনে রাখবে এই যে আমাদের যুদ্ধটা হয়েছিল মাত্র 4 ঘন্টা যুদ্ধ হয়েছিল। এখান থেকে আরেকটা কোশ্চেন মনে রাখবে আসে, যে আমাদের যে মেবারের রানা প্রতাপ ছিল তার যে ঘোড়া ছিল তার নাম কি, চেতক। কি নাম বললাম বলো, চেতক। বুঝলে, এগুলো ছোট ছোট কোশ্চেন, এগুলো জানা লাগবে। তাহলে দেখো আমি যে এতগুলো গল্প বললাম তার মেন একটাই কোশ্চেন আমি খালি জিজ্ঞাসা করব, তাহলে যদি আমাকে এখন জিজ্ঞাসা করা হয় যে আমার মেওয়ার মালভূমি কোন রাজ্যে আছে, কি হবে অ্যান্সার, রাজস্থান। কারো কোনো কনফিউশন আছে, ক্লিয়ার, সবারই ক্লিয়ার হয়ে গেল যে যদি কোশ্চিন আসে আমার যে মেওয়ারের রাজধানী কোথায় আছে, অ্যান্সার কি হবে আমার বলো, রাজস্থান। সবার মাথায় ঢুকলো তো ভাই,
ক্লিয়ার হয়ে গেল? তাহলে 1 নম্বর টপিক আমার একটা মালভূমি আমরা পড়ে নিলাম, যার নাম হলো মেওয়ার, এবং তার হলো রাজধানী কোথায় আছে বলো আমাদের, হলো সরি সেটা আমাদের আছে হলো কোন রাজ্যে, রাজস্থানে। তাহলে একটা আমাদের হলো ক্লিয়ার। সেকেন্ড নম্বরে কি আছে বলো, এখানে হলো সেকেন্ড নম্বর কি দেখতে পাচ্ছি আমরা বলো, এটা হলো মালওয়া প্লেটো। এই যে মালওয়া প্লেটো, আগে ভালো করে আমি এর সম্বন্ধে যদি গল্প আমরা যাই একটু, মালওয়া প্লেটো নামটা এসছে কোথা থেকে, এটাও ইতিহাস থেকে এসছে। আমরা যদি একদম বৈদিক সভ্যতা যাই, সেখানে ছিল মালওয়া নামে একটা জনগোষ্ঠী ছিল, সেই জনগোষ্ঠী থেকে এসছে কি বলো তোমার হলো মালওয়া হলো প্লেটো, ঠিক আছে। এবং এইটা আমাদের আছে কোথায় বললাম বলো, এইটা আমাদের আছে হলো মধ্যপ্রদেশে। আমরা কি বললাম যে যদি আমরা হলো ভারতবর্ষের একদম তোমার পেছন দিকে যাই, তাহলে দেখবো যখন আমাদের বৈদিক যুগ ছিল, সেখানে একটা জাতি গোষ্ঠী ছিল যার নাম ছিল মালওয়া, সেখান থেকে এসছে আমাদের কি বললাম বলো, মালওয়া প্লেটো। এবং এখান থেকে যদি আমরা আরো যদি আমরা ডিটেলসে হলো যাই, আমরা দেখবো যে ইতিহাসে আমরা আমরা পড়েছি তোমার কি বলো, ষোড়শ মহাজনপদ পড়েছো তোমরা, 16 মহাজনপদ। সেখান থেকে তোমরা দেখবে যে মধ্যপ্রদেশের মধ্যে একটা ষোড়শ মহাজনপদ ছিল, যার নাম হলো অবন্তী, মনে আছে? কি বললাম বলো, অবন্তী। সেই যে অবন্তী ছিল, তার যে আমাদের রাজধানী আছে কি বলো, উজ্জয়ন। কি ছিল বলো এখানে, ওর রাজধানী ছিল দুটো ছিল, তার মধ্যে একটা ছিল উজ্জয়ন, সেই উজ্জয়নটা ছিল কোথায় বলো, মালওয়া জায়গায়। আমরা যদি আরো দেখি তাহলে বলো, আমরা মৌর্য সাম্রাজ্যে একজন বিখ্যাত শাসক, তার নাম কি বলো, সম্রাট অশোক। তো তিনি যখন রাজা হননি, যুবরাজ ছিলেন, তখন তিনিও শাসন করতেন কোথায় বলো, এখানে মালওয়ার হলো উজ্জয়নে। এবং আমরা যদি আরো দেখি তাহলে উজ্জয়ন সম্বন্ধে আমরা জানতে পারবো, উজ্জয়নে কি আছে বলো, আমাদের একটা বিখ্যাত হলো শিব মন্দির আছে, তাই না? আমরা তো জানি যে উজ্জয়নের কি আছে বলো, উজ্জয়নের একটা হলো বিখ্যাত আমাদের হলো টেম্পেল দেখতে পাই। তাহলে হলো সেটাও আমাদের দেখতে পাই কোথায় বলো, উজ্জয়ন। দেখো এখানে আমাদের একটা হলো তোমার টেম্পেলও দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে যদি আমরা আরো দেখি তাহলে আমরা আরো দেখতে পাবো গুপ্ত সাম্রাজ্যে একজন বিখ্যাত কবি ছিল, যার নাম কি বলো, কালিদাস। সেই কালিদাস যে তার হলো কবিতা বা তার সবগুলো যেগুলো লিখেছে, সেটা কোথায় বলে, এই উজ্জয়নে। তাহলে আমি এত কিছু যে বললাম একটাই কারণে, সেটা হলো আমার যে মালওয়া প্লেটো কোন রাজ্যে আছে। তাহলে কি হবে বলো, এটা মধ্যপ্রদেশ। তাহলে 1 নম্বরে পড়লাম কি বলো, আমরা মেওয়ার পড়লাম, এবং সেটা কোথায় আছে বলো, আমাদের রাজস্থানে। ক্লিয়ার? 2 নম্বরে পড়লাম মালওয়া প্লেটো, মালওয়া প্লেটো কোথায় আছে, মধ্যপ্রদেশ। ক্লিয়ার সবাই? প্রত্যেকটার আমাকে এখান থেকে অবস্থান জানতে হবে, কারণ এর আগের বার একটা কোশ্চেন এসেছিল কনস্টেবল বা এসআই, আমার ঠিক মনে নেই, সেটা কোশ্চেন দিয়েছিল যে যেটা আমাদের মেওয়ার আছে, সেটা আমাদের মালওয়া প্লেটোর কোন দিকে আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে কোন দিকে আছে এখন দেখো, এটা এটা যদি আমাদের মালওয়া প্লেটো হয়, এর পশ্চিমে কি আছে বলো, মেওয়ার। আর যদি এটা মেওয়ার হয়, এর পূর্বে কি আছে বলো, মালওয়া। তো তোমরা শুধুমাত্র যদি পেনিনসুলার প্লেটোর অবস্থান জানতে পারো, এখান থেকে নিজেরাই কোশ্চেন করতে পারবে। তাহলে আমাদের দুটো অলরেডি ক্লিয়ার হয়ে গেল। একটা কি বললাম বলো, মেওয়ার, ওই একটা কি বললাম বলো, মালওয়া প্লেটো। তো যখন আমি কথাটা বললাম মেওয়ার, সেটা আমি বারবার বলছি আমরা রাজস্থান, মালওয়া প্লেটো কোথায় হবে বলো, আমার মধ্যপ্রদেশ। ক্লিয়ার হয়ে গেল এটা? তারপরে হলো আমার এখানে কি আছে বলো, এটা হলো কি আছে, এটা বলো বুন্দেলখন্ড। এই নামটাও এসছে কোথা থেকে বলো, এই নামটাও এসছে হলো বুন্দেলখন্ড, যেটা আগে বলো কোন রাজ্যে আছে, উত্তরপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ। কিছু পোর্শন হলো উত্তরপ্রদেশে আছে, কিছু পোর্শন কোথায় আছে বলো, আমার মধ্যপ্রদেশে আছে। বুন্দেলখন্ডের কি হলো ক্যারেক্টারিস্টিক, যেভাবে আমরা পশ্চিমবঙ্গে দেখি লাস্টের 2-3 বছর ধরে একটা আলোচনা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা উত্তরবঙ্গ, একটা হলো দক্ষিণবঙ্গ। এর কারণ হিসাবে তোমার কি বলা হচ্ছে, যে আমরা যারা উত্তরবঙ্গে আছি, তা আমরা হলো অনেক দিক থেকে হলো পিছিয়ে আছি, আমাদের এখানে ঠিকঠাক ভাবে সেইভাবে উন্নতি হতে পারছে না। যদি আলাদা ভাগে ভাগ করা হয়, তাহলে হয়তো আমরা হলো সেই উন্নতিটা হলো পেতে পারবো, যেটা আমাদের হলো দরকার। কিন্তু এটারও প্রবলেম আছে, যদি ধরো না উত্তরবঙ্গ ভাগ করে দিল, তাহলে আমার উত্তরবঙ্গের রাজধানী কোথায় হবে, দার্জিলিং। কোথায় হবে বলো, শিলিগুড়ি, দার্জিলিং হবে।
তো তখন আমরা 5 থেকে 10 বছর পর বলবো যে আবার ভাগ করো, সব উন্নতি শিলিগুড়িতে হচ্ছে, মালদায় হচ্ছে না। এবার ধরুন না সব কিছুকে ভেঙে মানে একটা রাজ্য বানিয়ে দিল, কোনটাকে বলে মালদাকে বানিয়ে দিল। তো ভাবো যদি মালদাকে রাজ্য বানিয়ে দেওয়া হয় তাহলে মালদার রাজধানী কি হবে? মালদায় হবে, যেটা মালদা টাউন। তখন যারা আবার মালদা দূরে আছে, চাঁচল বলো, কালিয়াচক বলো, ওরা কি বলবে? আমাদের এদিকে উন্নতি হচ্ছে না, সবকিছু উন্নতি কোথায় হচ্ছে বলো? মালদা টাউন। তাই না? তো প্রবলেম এটাই যে যেটা ভারত যেটা হলো রাজধানী থাকবে সেই জায়গাটা উন্নতি হবে। কলকাতাকে আমরা কেন উন্নতি দেখি? কলকাতা বর্তমানে শুধু পশ্চিমবঙ্গের রাজধানী না, 1757 পর থেকে 1912 সালে পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। ইংরেজরা এখানে প্রায় একটা হিউজ টাইম পর্যন্ত রাজধানী করেছিল, তাই না? কলকাতায় যে সমস্ত বড় বড় স্থাপত্যগুলো আছে সেগুলো সবগুলোই অনেকগুলোই প্রায় হলো ইংরেজদের তৈরি বা ইংরেজদের আমলে হলো তৈরি। তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি দেখো, যাদবপুর হলো দেখো, যতগুলো তোমার হলো আছে হলো বড় বড় স্থাপত্যগুলো সবগুলো ইংরেজদের হলো আমলে তৈরি, তাই না? তো যেহেতু এটা একটা এতদিন পর্যন্ত একটা দেশের রাজধানী ছিল সেহেতু সেটা তো এগিয়ে থাকবে। সেম প্রবলেমটা আছে কোথায় বলো? আমাদের বুন্দেলখণ্ডে। এই জায়গাটার যে সব থেকে বড় প্রবলেম সেটা হলো জল, বৃষ্টির জল বিশাল অভাব। কারণ কি? এইটা আমি বললাম কোন দিকে আছে বলো? এইটা আছে আমার উত্তরপ্রদেশের নিচের দিকে। আমাদের এখান দিয়ে যায় কি বলো? গঙ্গা নদী উপর দিয়ে চলে যায়, তাই না? এখান দিয়ে আমাদের যে জলের যে পরিমাণটা এটা ঠিকঠাক পাই না, প্রচুর পরিমাণ এখানে খরা হয়। তো ওই জন্য এখানেও একটা আন্দোলন হচ্ছে যে উত্তরপ্রদেশ হলো ভেঙে একটা রাজধানীর একটা রাজ্য বানাও যার নাম হলো বুন্দেলখণ্ড। তাহলে কি বললাম যে তোমার বুন্দেলখণ্ড কোথায় আছে বলো? উত্তরপ্রদেশ। আর কোথায় বললাম? মধ্যপ্রদেশের হলো মাঝখানে আছে কি বলো আমার? বুন্দেলখণ্ড। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা 1 নম্বরে কি পড়লাম বলো? মেওয়ার পড়লাম, সেটা আছে কোথায় বলো? রাজস্থানে। 2 নম্বরে কি পড়লাম? মালওয়া বললাম, আছে কোথায়? মধ্যপ্রদেশে। 3 নম্বরে বললাম বুন্দেলখণ্ড, আছে কোথায় বলো? উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের এখানে। 4 নম্বর পড়বো কি বলো আমরা? হলো বুন্দেলখণ্ড, সরি বাঘেলখণ্ড। এই যে বাঘেলখণ্ড যেটা আছে, বাঘেলখণ্ড জায়গাটাও হলো মনে রাখবে, এটা কোথায় আছে বলো? মধ্যপ্রদেশে। বাঘেলখণ্ড নামটা কোথায় এসছে? একটা হলো এখানেও আমাদের একটা রাজপুত জাতি ছিল যার নাম হলো বাঘেল। এ আমাদের বাঘেল হলো রাজপুত জাতি থেকে নামটা এসছে কি বলো? আমাদের হলো বাঘেলখণ্ড। এইখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের আসবে। আমরা যদি দেখি মধ্যপ্রদেশে অনেকগুলো কি আছে বলো? জাতীয় অভয়ারণ্য, সরি ন্যাশনাল পার্ক আছে। যদি বলা হয় ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে জাতীয় পার্ক বা তোমার ন্যাশনাল পার্ক আছে, অ্যান্সার কি হবে বলো? আমার হলো মধ্যপ্রদেশ হবে। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো নাম হলো বান্ধবগড়। কি বললাম বলো? বান্ধবগড়। তো যদি বলে যে বান্ধবগড় ন্যাশনাল পার্ক হলো কার কাছে হলো আছে, তখন আমরা কি বলবো বলো? এটা হলো বাঘেলখণ্ডের কাছে আমার কি আছে বলো? বাঘেলখণ্ডের আছে আমার হলো বাঘেলখণ্ডের কাছে আছে আমার হলো বান্ধবগড় টাইগার রিজার্ভ। তাহলে ক্লিয়ার হলো ভাই? তাহলে যদি বলে আমার বাঘেলখণ্ড কোন রাজ্যে আছে, কি বলবো আমরা? হলো মধ্যপ্রদেশ। ক্লিয়ার সবার? বাঘেলখণ্ড কোন রাজ্যে আছে বলো? বাঘেলখণ্ড আছে আমার হলো মধ্য হলো প্রদেশ, আর বুন্দেলখণ্ড উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের হলো বর্ডারের দিকে আছে। এই বাঘেলখণ্ড হলো সামান্য অল্প পরিমাণ উত্তরপ্রদেশে আছে, কিন্তু মেনলি আমরা ধরি কোথায় বলে? এটা হলো মধ্যপ্রদেশ। আর বাঘেলখণ্ডের মধ্যে একটা জাতীয় উদ্যান দেখতে পাই আমরা, সেটা কি বললাম বলো? হলো বান্ধবগড় টাইগার রিজার্ভ। ক্লিয়ার ভাই সবার? কারো কোনো প্রবলেম ভাই? আচ্ছা, এরপর আমরা দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেইটার নাম কি আছে বলো? এখানে আমাদের হলো ছোট নাগপুর প্লেটো। কি বলো? ছোট নাগপুর প্লেটো। ছোট নাগপুর প্লেটোটা কার কার মধ্যে আছে? একটা বিহার, একটা ঝাড়খণ্ড, একটা হলো পশ্চিমবঙ্গ। মেইনলি আগে ছিল বিহারের মধ্যে, কারণ আমরা জানি বিহার আর ঝাড়খণ্ড কি ছিল বলো? আগে একটাই রাজ্য। বিহার আর ঝাড়খণ্ড কি বললাম বলো? আমার একটাই হলো রাজ্য ছিল। আচ্ছা, বিহার আর ঝাড়খণ্ড কোন সালে ভাগ হয়ে যায়? 2000 না 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 2000 সালে। কোন সালে বললাম বলো? আমার 2000 সালে। তাহলে বিহার এবং ঝাড়খণ্ড ভাগ হয় কত সালে বলো? 2000 সালে। এবং এই ছোটনাগপুর মালভূমির মধ্যে আমাদের যে পুরুলিয়া সাইডটা আছে না, সেই পোর্শনটা কিছু হলো পড়বে। তো মনে রাখবে যে পুরুলিয়ার যে কিছুটা আছে
যাকে আমরা বলি হলো মানভূম অঞ্চল বলি। কি বললাম বলো? মানভূম। সেইটাও কিন্তু আগে এই বিহারের অংশ ছিল। 1956 সালে সেখান থেকে আলাদা হয়ে ঢুকে কার মধ্যে বলো? পশ্চিমবঙ্গের মধ্যে। যখন আমরা পশ্চিমবঙ্গের ভূগোল পড়বো এগুলো নিয়ে আরো আলোচনা করব। মেন আমার প্রশ্ন হলো যে ছোট নাগপুর হলো প্লেটো যেটা হলো আছে, সেটা আমরা হলো কোন রাজ্যে দেখতে পাই? বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। বিহার, ঝাড়খণ্ড আর হলো কিছুটা পশ্চিমবঙ্গের মধ্যেও। ক্লিয়ার হয়ে গেল আমার? তাহলে এখানে হলো ছোট নাগপুর যে আমার প্লেটো আছে সেটা আমার ক্লিয়ার। তাহলে এবার আমাকে বলো, আমি যদি এবার বলি যে আমার মেওয়ার যে আছে এটা কোন রাজ্যে আছে? রাজস্থান। মালওয়া কোন রাজ্যে আছে? আমাদের বুন্দেলখণ্ড কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ। বাঘেলখণ্ড কোন রাজ্যে আছে? আর ছোট নাগপুর কোথায় আছে? হয়ে গেল এটা আমাদের। ক্লিয়ার হয়ে গেল এটা। এরপর আর একটা কোশ্চেন এখান থেকে আসে, এখানে দেওয়া নেই ম্যাপে, সেটা হলো উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিকে আর একটা আমরা মালভূমি দেখতে পাই যার নাম হলো রোহিলাখণ্ড। কি বললাম বলো? রোহিলাখণ্ড। ব্যাস, রোহিলাখণ্ড দেখতে পাই কোথায় বলো? আমরা হলো উত্তরপ্রদেশের হলো উত্তর হলো পশ্চিম দিকে। এই কটা ছিল আমার কি বলো? মধ্য ভারতের উচ্চভূমি। তাহলে বলো মধ্য ভারতের উচ্চভূমি ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার কনসেপ্ট সবার ভাই? ভালো করে ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আসবো কোথায় বলো? এইবার আসবো আমরা হলো তোমার হলো দাক্ষিণাত্যের মালভূমিতে আমরা হলো এখন ঢুকবো। আচ্ছা, তার আগে বলো তো ভাই যে মালভূমি আমাদের কি জন্য, আমরা মালভূমি থেকে আমরা কোন জিনিসটা পাই বলো? আমরা খনিজ পাই, তাই না? মিনারেল পাই। যত বেশি মালভূমি হবে তত বেশি কি পাবো বলো? আমরা মিনারেল পাবো। কেন পাবো? কারণ মালভূমি সৃষ্টি হয়েছে কি থেকে বলো? আগ্নেয়গিরি থেকে। ভূমিকম্পের ফলে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে সেখানে আমরা কি পাই বলো? মিনারেল পাই। তো যদি আমি এটা নর্মালি বলছি, এগুলো লিখো না, দরকার নেই, যে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণ মালভূমি কোথায় আছে বলো? চায়না। কোথায় বললাম বলো? চায়না। ওই জন্য তুমি দেখবে যত ধরনের রেয়ার যেগুলো আছে না, মেটাল যেগুলো আছে সেগুলো কোথায় পাই বলো? চায়নাতে পাওয়া যায়। তো দেখবে যেগুলো আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি হয় বা আরও যে সিলিকন যেগুলো ইন্ডাস্ট্রি হয়, সেমিকন্ডাক্টর, এগুলো কোথায় হয় বেশি বলো? চায়না আর তাইওয়ান, তাই না? তো এগুলোতে কি বলো? যেহেতু হলো মালভূমি এলাকা, এখানে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় বলো? মিনারেল পাওয়া যায়। এবং তুমি দেখবে ভালো করে যদি লক্ষ্য করো যে ভারতবর্ষের যে আমাদের পপুলেশন সেইটা আমরা পাই কোথায় বলো তো? আমরা সেটা পাই কিন্তু মালভূমিতে পাই না। আমরা সেটা কোথায় পাই বলো? সমভূমিতে, যেখানে আমাদের কি আছে বলো? মানে যেখানে আমাদের হলো রিভার আছে। কি আছে বলো? আমাদের রিভার। ওই জন্য তুমি দেখবে যে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে কি আছে বলো? বিশাল সংখ্যক জনসংখ্যা আছে। কিন্তু দেখো এই সাউথে যদি আমরা যাই, এগুলো তো আমাদের মালভূমি। সাউথে আমাদের বলো পপুলেশন কম না বেশি? পপুলেশন কম। এবার ভাবো ওখানে পপুলেশন কম, ওখানে মালভূমি আছে। মালভূমি আছে মানে কি ওখানে কি আছে বলো? আমাদের তোমার খনিজ আছে, মিনারেল আছে। এই জন্য ওরা বলো আর্থিক দিক থেকে ভারতের অন্যান্য রাজ্যের থেকে কি বলো? উন্নত। আর আমরা যেটা আছে সমতল ভূমিতে, আমাদের এখানে খালি কি আছে? শুধুমাত্র জনসংখ্যা আছে, তাই না? ওই চাষবাস করছি, খাচ্ছি, কাজ কামড়ায়, বাড়ছে যেতে জনসংখ্যা। ওই জন্য কি মানে যেখানে অ্যাকচুয়ালি লোক সংখ্যা থাকা উচিত ছিল আমার এগুলোতে, এখানে প্রচুর পরিমাণ মিনারেল আছে। এখানে হলো থাকলে মানে যে দেশের অর্থনৈতিক অবস্থা ডুবতো না এতটা। সব থেকে বেশি আছে কোথায়? উত্তরপ্রদেশ, বিহার। যেটা আমরা ছোট নাগপুর পড়লাম সেটাও মেনলি ঝাড়খণ্ডে আছে, আগে বিহারে ছিল। তো সেখানে প্রায় আমাদের বলতে পারি যে সমভূমি এলাকা, মিনারেলটা প্রায় নেই। ওই জন্য আমাদের এখানে ইন্ডাস্ট্রি কি হচ্ছে না বলো? ডেভেলপ হচ্ছে না। ঠিক আছে, তাহলে মালভূমি মানে কি দেখতে পাই বলো? আমরা হলো মিনারেল দেখতে পাই। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? মধ্য ভারতের হলো উচ্চভূমি আমাদের কি করলাম বলো? কমপ্লিট করলাম। এইবার আমরা আসবো কোন দিকে বলো? হলো দাক্ষিণাত্যের মালভূমি বা হলো ডেকেন হলো প্লেটো। তো প্রথমে হলো এই নামটা কাটবে, এটা ডেকেন প্লেটো হবে, এটা হবে ডেকান স্ট্রিপ হবে। ঠিক আছে, এবার দেখো দাক্ষিণাত্যের মালভূমি যে আছে না, সেটা মুখস্থ করা খুবই সোজা। কেন বলো? কারণ প্রত্যেকটা যে রাজ্য আছে সেই রাজ্যের নাম অনুসারে আমরা নাম দিয়েছি। ভালো করে ভেবে বলো তো, এখানে আমাদের কোন রাজ্য আছে? মহারাষ্ট্র, তাই কিনা? এটা কোন রাজ্য আছে আমাদের বলো? মহারাষ্ট্র। তো যেহেতু আমাদের এটা মহারাষ্ট্র আছে, সেই জন্য এটাকে আমরা কি বলি বলো? মহারাষ্ট্র প্লেটো বলি। এইবার
যে আমার মহারাষ্ট্র প্লেটও আছে, তার আর একটা নাম হলো ডেকান স্ট্রিপ। কি বললাম বলো? ডেকান স্ট্রিপ। কেন? কারণ দেখো স্ট্রিপ মানে কি বলো তো? স্ট্রিপ মানে হলো তোমার সিঁড়ি, তাই না, বা ধাপ। কি হয়েছিল অনেক হাজার হাজার বছর আগে, আগে বলো এইটা আমাদের কোন সাগর হয়? এটা আরব সাগর। তো আরব সাগরে হয়েছিল আগ্নেয়গিরি। আরব সাগরে যখন আগ্নেয়গিরি থেকে যখন হয়, তখন বলো ভালো করে তোমরা ভেবে চিনতে, আগ্নেয়গিরি থেকে আমার তোমার কি বেরোয়? লাভা বেরোয়। তো আগ্নেয়গিরি থেকে যখন লাভা বেরোয়, কিছু পরিমাণ মানে অনেক লাভা তোমার এদিকে এসে জমা হতে থাকে, আবার অনেক লাভা তোমার হলো সমুদ্রের মধ্যে হলো জমা হতে থাকে। তো যখন এবার ভাবো কোনো জায়গায় যদি আগ্নেয়গিরি হয়, সেখানে কি কন্টিনিউ সেটা হবে না শুধুমাত্র এই একদিনের জন্য হবে? কন্টিনিউ হতে থাকবে, 6 মাস পর, 1 বছর পর, সেটা হলো কন্টিনিউ হতে থাকবে। তো আগ্নেয়গিরি হয়ে এই যে আমার জায়গাটা যা আছে মহারাষ্ট্রের, এখানে কি জমতে শুরু করে বলো? আমার এখানে এখানে আমার হলো লাভা জমতে শুরু করে। কি বললাম বলো? লাভা জমতে শুরু করে। এবারে এই যে লাভাগুলো আছে, এই যে তোমার লাভা থেকে যে শিলা তৈরি হয়, তাকে আমরা বলি হলো ব্যাসল্ট শিলা। কি বললাম বলো? ব্যাসল্ট শিলা। তো যেই লাভাগুলো যেগুলো আছে, সেগুলো হলো জমা হতে 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 সিঁড়ির মতো ধাপ হতে হতে, যেটা আমার হয়েছে কি বল, স্ট্রিপের মতো হয়ে গেছে। তার জন্য একে আমার নাম কি বলছি বলো? ডেকেন স্ট্রিপ। তো যদি বলে আমার পরীক্ষায় যে আমার ডেকান স্ট্রিপ কোন রাজ্যে আছে, তো আমরা কি বলবো বলো? মহারাষ্ট্র। কেন এটা স্ট্রিপ? কারণ আগ্নেয়গিরির ফলে এখানে তোমার লাভা যে আছে, সেটা হলো জমতে 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 একদম হলো সিঁড়ির মতো হয়ে গেছে, তাই না? এইবার ভাবো, যেটা আমি তোমাকে লাভা বললাম, তাই না, যেটা লাভা কি হবে? শক্ত না নরম হবে? শক্ত হবে। এই যেহেতু লাভা যেহেতু আমার শক্ত, তো যখন আমরা ভারতের হলো মানে কৃষিকাজ পড়বো, এগ্রিকালচার পড়বো বা সয়েল পড়বো, তখন আমরা দেখবো যে এখানে যে হলো রিভার গুলো গেছে, সেই রিভার গুলো যে আমাদের মাটিটা আছে তাকে হলো কাটতে পারে না। কেন? কারণ এটা তো শক্ত আছে। কারণ এর নিচে কি আছে বলো? শিলা আছে, ব্যাসল্ট শিলা, লাভা আছে। এটা কি করে না বলো? কাটতে পারে না। এবং পরীক্ষায় কোশ্চিন আছে, আমরা পরেও পড়বো, যে মহারাষ্ট্রে কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? নাম কি হয় বলো? ব্ল্যাক সয়েল। কি হবে বলো? ব্ল্যাক সয়েল। কেন ব্ল্যাক সয়েল হবে? কারণ এখানে যে আমার লাভা আছে, সেই যে লাভাটা আমার কি থেকে এসছে বলো? আমার ব্যাসল্ট শিলা থেকে এসছে। ব্যাসল্ট শিলাটাই হাজার হাজার বছর ধরে হলো মানে ওপরের পোর্শনটা ঘষে গিয়ে তোমার হলো কি হয়েছে বলো? ব্ল্যাক সয়েল। বা ব্ল্যাক সয়েলের হলো যদি আমরা বাংলা হলো নাম দেখি, তাহলে আমরা কি পাবো বলো? কৃষ্ণ মৃত্তিকা পাবো। যেটা আমার ব্ল্যাক সয়েল আছে, তার যদি আমরা বাংলা নাম দেখি, তাহলে কি পাবো বলো? হলো কৃষ্ণ মৃত্তিকা পাবো। এই দেখো এখানকার সয়েলটা কি আছে? ব্ল্যাক সয়েল আছে। এটা পরীক্ষায় এটাও কোশ্চেন আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ব্ল্যাক সয়েলে কোন ধরনের এগ্রিকালচার হয়? কি হয় বলো? কার্পাস বা হলো তোমার তুলা। তাহলে ব্ল্যাক সয়েলে কি হয় বলো? কার্পাস বা হলো তুলা হয়। তাহলে ব্ল্যাক সয়েল দেখতে পাচ্ছি আমরা কোথায় বলো? মহারাষ্ট্রে। কেন দেখতে পাচ্ছি? আগ্নেয়গিরির ফলে যে লাভা ছিল, সেটা পরে ব্যাসল্ট শিলা হয়ে যায়। ওই ব্যাসল্ট যে শিলা ছিল, সেটাই পরে কি হয় বলো? তোমার হলো ব্যাসল্ট শিলাই পরে তোমার হলো ব্ল্যাক সয়েল, বা বাংলায় যদি বলি আমরা কৃষ্ণ মৃত্তিকাতে হয়। এবং এখানে যে চাষবাস হয় সেটা কি বললাম বলো? তোমার কার্পাস বা হলো তুলা। ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়ে গেল? তাহলে বলো, যদি পরীক্ষায় কোশ্চিন আসে যে আমার ডেকান স্ট্রিপ আমরা কোন রাজ্যে দেখতে পাই, তাহলে আমরা কি বলে বলো? মহারাষ্ট্র। ক্লিয়ার সবার ভাই? কোনো প্রবলেম? ভেরি গুড। এইবার দেখো ভালো করে, এইবার সব থেকে ইন্টারেস্টিং। তাহলে আমরা মহারাষ্ট্র পড়লাম। মহারাষ্ট্রের পর কি পড়বো আমরা বলো? হলো কর্ণাটক। প্রথমত যেহেতু এটা কর্ণাটক রাজ্য অবস্থিত, এর নাম কি হবে? একটা হলো কর্ণাটকের প্লেটো। বা এই নামটাকে আর একটা নাম বলে, পরীক্ষায় এই নামটা দিয়ে আসে, তার নাম হলো ধারওয়াড়। কি বললাম বলো? এখানে ধারওয়াড়। এবার প্রশ্ন নামবে যে ধারওয়াড় নামটা কোথা থেকে আসলো? ধারওয়াড়টা কি বলো? এটাও একটা যে তোমার শিলা আছে, তারই একটা রূপ। প্রায় 2.5 বিলিয়ন বছর আগে হলো থেকে হলো এটা আমাদের শুরু হয়। কত বললাম বলো? 2.5 বিলিয়ন। তোমাদের এখান থেকে দুটো কোশ্চিন আমাদের আসে, 4টা অপশন দিয়ে বলবে
এদের মধ্যে সব থেকে কোনটি প্রাচীনতম? যদি পরীক্ষায় ধারোয়ার থাকে, ভালো করে শোনো, যদি পরীক্ষায় ধারোয়ার থাকে তাহলে অপশন কি হয় বলো? ধারোয়ার। ধারোয়ার মালভূমি প্রায় 2.5 বিলিয়ন বছরের হলো পুরনো, এটা শুনলে এটা। কিন্তু যদি আমাদের এখানে আমরা একটু পরে পর্বত পড়বো, এখানে আমাদের একটা পর্বত আছে যার নাম হলো আরাবল্লী। কি বললাম বলো? এইটা হলো কিন্তু আমার ভাই 3.5 বিলিয়ন থেকে 5 বিলিয়ন পর্যন্ত আছে। তো যদি হলো ভালো করে শোনো, পরীক্ষায় 4টা অপশন দেয়, এদের মধ্যে কোনটা প্রাচীনতম? যদি ধারোয়ার থাকে তাহলে ঠিক চিহ্ন মারবে কোনটা বলো? ধারোয়ার। আর যদি তোমার আরাবল্লী থাকে তাহলে কোনটা মারবে বলো? আরাবল্লী। তো ভালো করে দেখে শুনে, ধারোয়ার থাকলে ভাই ধারোয়ার, আর যদি তোমার হলো পরীক্ষার অপশন আরাবল্লী থাকে তাহলে আরাবল্লী। পরের দিন আমি কোশ্চেন আনবো, এই ধরনের অনেক কোশ্চেন দেখতে হবে, ভালো করে ভাবনা চিন্তা করে হয় হলো ধারোয়ার হবে অথবা হলো আরাবল্লী। আরাবল্লী থাকলে আমরা আরাবল্লী নিব, সেকেন্ড পজিশনে কি নেবো আমরা বলো? ধারোয়ার। এটা হলো 1 নম্বর কোশ্চেন, যে ধারোয়ার আছে কোথায় বলো? কর্ণাটকে। ধারোয়ার হলো প্রায় 2.5 বিলিয়ন বছর আগে থেকে হলো মানে তৈরি হওয়া শুরু হয়েছে। এটা হলো 2.5 বিলিয়ন বছরের পুরনো, এটা গেল। 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ধারোয়ার কি একটা মালভূমি, এবং এখানে আমরা কি পাবো বলো? প্রচুর পরিমাণ হলো খনিজ পাবো। এখানে একটা আমরা যদি দেখি 2 বছর আগে একটা তোমার সিনেমা হয়েছিল, তার নাম কি বলো? কি আছে বলো? তার নাম হলো কেজিএফ এর ফুল নাম কি? কেজিএফ এর ফুল নাম কি বলো আমার? কোলার গোল্ডফিল্ড। তাহলে বলো, যদি বলে যে কোলার গোল্ডফিল্ড আমাদের কোথায় দেখতে পাই বলো? কর্ণাটকে। ঠিক আছে, কোলার গোল্ডফিল্ড কর্ণাটকে। তাহলে এটা হলো আমার গেল। যদি পাই একটু গল্প প্লিজ, যদি বলে কোন প্লেটও তো দেখতে পাই বলো? প্লিজ প্লিজ একটু ধারোয়ার প্লেটও দেখতে পাই। তাহলে যদি বলে আমার ধারোয়ার প্লেটও আছে কোথায় বলো? কর্ণাটকে। তাহলে আমরা 1 নম্বরে কি পড়লাম বলো? 1 নম্বরে পড়লাম আমরা হলো মহারাষ্ট্র, তাই না? মহারাষ্ট্রের যে প্লেটো। 2 নম্বরে কি পড়লাম বলো? আমরা হলো ধারোয়ার প্লেটো। ঠিক আছে, এবং এখানে আমরা কি পাচ্ছি বলো? প্রচুর পরিমাণ হলো খনিজ পাচ্ছি আমরা, তাই না? যার একটা হলো তো আমরা দেখতে পাচ্ছি, সিনেমাও দেখলে আমরা কেজিএফ বা কোলার গোল্ড ফিল্ড। ক্লিয়ার ভাই? আচ্ছা, আচ্ছা, কোলার গোল্ড ফিল্ড। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের যে কোলার গোল্ডফিল্ড আছে না, অ্যাকচুয়ালি এখানে আর সোনা নেই, যা ছিল সব তোলা প্রায় কমপ্লিট। তুমি দেখবে যে কোলার গোল্ডফিল্ড, যে দেখো যে যখন না কোনো একটা জায়গায় ইন্ডাস্ট্রি হয়, একা একা খাচ্ছে হয়, এটা তো চিটিং হয়ে গেল এটা। তাহলে দেখো যখন কোনো একটা জায়গা, আরে খাও খাও কোনো প্রবলেম না, আরে এমনি খাও, আরে লজ্জা করতে হবে না, খেয়ে নাও। তাহলে দেখো যখন আমরা কোনো একটা জায়গায় যখন ইন্ডাস্ট্রি শুরু হয় না, তখন সেখানে কি হয় বলো? ডেভেলপ হয়। মনে রাখবে কর্ণাটকের মধ্যে যে প্রথম রেল লাইন বলো, হসপিটাল বলো, সবগুলোই তোমার তৈরি হয়েছিল কার কাছে বলো? কেজিএফ বা হলো কোলার গোল্ড ফাইল্ড, কোলার গোল্ড যে আমাদের ফিল্ড আছে সেখানে, বা কোলার গোল্ড মাইনের কাছে। কিন্তু বর্তমানে সেখানে কিচ্ছু নাই ভাই, সব শেষ। মানে সোনা যতদিন ছিল দরকার ছিল কাজে লাগিয়েছে, যেই তোমার সোনা শেষ আর কিচ্ছু নেই ওখানে। তো মানুষের জীবনে এরকম আছে, যতদিন দরকার ততদিন ছিল। তো বর্তমানে ওখানে সবকিছু তোমার ইনিশিয়ালি শুরু হয়, কিন্তু বর্তমানে সেখানে প্রায় কিচ্ছু নেই। ওখানকার যারা লোক তাদের অবস্থা এখন প্রচন্ড শোচনীয়। তুমি দেখবে আমাদের মনে হয় যে যেখানে হলো তোমার মাইন আছে, অনেকগুলো তোমার হলো মানে খনিজ আছে, তাদের জীবন কতটা উন্নতি হবে। তোমরা যদি দেখো যে সমগ্র পৃথিবীতে যেই মহাদেশে সব থেকে বেশি পরিমাণ খনিজ পাওয়া যায় তার নাম কি? আফ্রিকা। এবার যদি পরের কোশ্চেন আমি করি যে সমগ্র পৃথিবীতে সব থেকে তার গরিব লোক কোথায় থাকে, কি হবে বলো? আফ্রিকা। আমি যদি পশ্চিমবঙ্গে বলি সব থেকে বেশি পরিমাণ খনিজ কোথায় পাওয়া যায়? পুরুলিয়া, ঝাড়খণ্ড ওদিকে। না, বর্ধমানে ধান পাওয়া যায়, একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান, যেটা পশ্চিম বর্ধমানে খনিজ পাওয়া যায় আর পূর্ব বর্ধমানে হলো ধানের জন্য বিখ্যাত। তো যেখানে হলো খনিজ পাওয়া যায় তাদের উপরই সব থেকে বেশি কি হয় বলো? অত্যাচার হয়। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, পাকিস্তানে যে আছে, পাকিস্তানের হলো খনিজ সব থেকে কোথায় পাওয়া যায়? বালুচিস্তান। সব থেকে বেশি কোথায় দরিদ্র? বালুচিস্তান। এটাই হলো পৃথিবীর ভাই ট্র্যাজেডি ভাই।
মানে যতই তোমার কাছে সম্পদ থাকবে তোমার দিকে লোক ততই তোমার দিকে তেড়ে আসবে সব সম্পত্তি দখল করার জন্য। তো যেখানে আমাদের খনিজ থাকবে তার লাভও আছে, তার হলো দেখতে পাচ্ছি লসও দেখতে পাচ্ছি আমাদের। তাহলে এটা হলো ভাই, তাহলে আমাদের বাকি থাকলো আর মাত্র কয়েকটা জিনিস। সেটা দেখো এখানে কি আছে বল, একটা তেলেঙ্গানা, আমাদের হলো যে রাজ্যটার নাম কি তেলেঙ্গানা, যে প্লেটো দেখতে পাচ্ছি তার নাম কি হবে তেলেঙ্গানা প্লেটো, এটা মুখস্থ করার কোনো দরকার? এবার এটাও যদি কেউ না ভুলে যায় পরীক্ষাটা কি করার দরকার? তেলেঙ্গানা প্লেটো কোন রাজ্যে আছে যদি কেউ এটা ভুলে যায় কি করা দরকার? জানলা দিয়ে ফেলে দিতে হবে একদম। তেলেঙ্গানা প্লেটো কোথায় আছে বলো আমাদের? তেলেঙ্গানা রাজ্য। দরকার হলো আমাদের হলো এইটা ভালো করে দরকার, কি লেখা আছে ভালো করে পড়ো তো, এটা হলো দাণ্ডকারণ্য। পরীক্ষা এইটা কোশ্চিন অনেকবার দেখতে পাবে যে দাণ্ডকারণ্য যেটা আছে সেটা ভারতবর্ষের হলো কোন রাজ্যে অবস্থিত, সেটা কোন রাজ্যে বলো? ছত্তিশগড়, এবং কিছু পরিমাণ ওড়িশাও আছে কিন্তু ওড়িশায় কম। কিন্তু না এই কোশ্চিনটা পরীক্ষায় এসছে, আমাদের তো রাজ্য দিয়ে দেয়নি, পরীক্ষায় কোশ্চিনটা দিয়েছে দাণ্ডকারণ্য ভারতের কোন দিকে অবস্থিত। কি হয় বলো এটা? কোন দিকে? ভালো করে ছবি দেখো, দাণ্ডকারণ্য যেটা আছে সেটা ভারতের কোন দিকে অবস্থিত? কি হবে বলো? দক্ষিণ। দেখো দক্ষিণে আমরা বলবো না, দক্ষিণ অপশন ছিলই না, এটা হলো পূর্ব দিকে। কিন্তু এখানে আরেকটা অপশন ছিল ভারতের মধ্য পূর্ব দিকে, মানে ছত্তিশগড় থেকে শুরু হয় তো ওখান থেকে শুরু হয়ে বলছে ভারতের পূর্ব মধ্য দিকে। ঠিক আছে, তাহলে কি বললাম বলো? ভারতের হলো পূর্ব মধ্য দিকে অবস্থিত কোনটা বলো আমাদের? দাণ্ডকারণ্য। তাহলে দাণ্ডকারণ্য আছে কোন রাজ্যে বলো আমাদের? হলো দাণ্ডকারণ্য যেটা আমাদের আছে সেটা হলো আমার হলো ছত্তিশগড় রাজ্যে আছে। ক্লিয়ার? তাহলে এবার আমাকে ভালো করে বলো, যখন আমরা 1 নম্বরে বললাম যে আমাদের মেওয়ার আছে সেটা কোন রাজ্যে আছে? রাজস্থান। আরে এত লো এনার্জি হবে? মালওয়া কোথায় আছে? মালওয়া মধ্যপ্রদেশ। তারপর বুন্দেলখণ্ড, তারপর আমাদের বাঘেলখণ্ড, ছোটনাগপুর, ঝাড়খণ্ড, মেনলি ঝাড়খণ্ড। ভেরি গুড। তারপর যদি বলে আমাদের ডেকান স্ট্রিপ, মহারাষ্ট্র। তারপর যদি বলে আমার ধারওয়াড় রেঞ্জ, ধারওয়াড় রেঞ্জ কোথায় বলো? কর্ণাটক না, ধারওয়াড় কর্ণাটক। এই যেটা আমাদের হলো দাণ্ডকারণ্য আছে সেটা হলো কোথায় বলো? ছত্তিশগড়। ধারওয়াড় যেটা আছে, ধারওয়াড় যেটা আমাদের আছে সেটা আছে কোথায় বলো? আমার হলো ধারওয়াড় যেটা আছে সেটা আমার হলো কর্ণাটকে আছে। তারপর যদি পরীক্ষায় কোশ্চেন আসে আমার তেলেঙ্গানা প্লেটো কোথায় বলো? এটা হলো তেলেঙ্গানা প্লেটো আমার হলো তেলেঙ্গানায় হবে। কি ক্লিয়ার হলো এটা? কারো কোনো প্রবলেম ভাই এটাতে? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম বলো? ভারতের যে হলো প্লেটো ছিল বা মালভূমিগুলো ছিল তাদের অবস্থান আমাদের সম্পূর্ণ হলো ক্লিয়ার। এইবার আমাকে যেটা পড়তে হবে সেটা কি পড়তে হবে? আমাকে রেঞ্জ পড়তে হবে। মানে এই মালভূমিগুলোর আশেপাশে আবার কি আছে বলো? অনেকগুলো পর্বত যে রেঞ্জ আছে সেগুলো আমাকে হলো পড়তে হবে। এটুকু ক্লিয়ার তো সবার? আচ্ছা, এটুকু ক্লিয়ার। আচ্ছা ভাই আগে দেখো তো ছবিটা দেখতে পাচ্ছ সবাই? ক্লিয়ার হচ্ছে কি না? আর একটু বড় করবো? আরো বড় হবে? ঠিক আছে এবার ক্লিয়ার এটা? আচ্ছা আচ্ছা, এই দেখো আমাদের এখানে না অনেকগুলো রেঞ্জ করতে হবে। হ্যাঁ, এইবার তোমাদের আমি কাজ করব, এর একটা আমি ছবি দিয়ে দেবো। এটা তো অনেকটা গিজিমিজি আছে, তোমরা হলো বাড়ি থেকে একবার করে ছবিটা প্র্যাকটিস করে আসবে। একটা ইন্ডিয়ার যে রাফলি ম্যাপ করবে, তারপর যে আমার পর্বত যে রেঞ্জগুলো আছে সেগুলো হলো প্রত্যেকটা কোথায় কোথায় আছে একবার করে জাস্ট দেখি। এখানে আরো দেখো তো, এই ছবিটা দেখতে পাচ্ছ না? জুম তো ভাই আর হবে না ভাই, দেখতে পাচ্ছ? আসছে কি? কিন্তু এটা তো আবছা আবছা আসছে, একটু লেখাগুলো আবছা আছে। কিন্তু এই এই ছবিটা ভালো করে আনতে হবে, এই ছবিটা সব থেকে ভালো ছিল এখানে।
আচ্ছা এই ছবিটা আমি আনবো পরের দিন, আজকে অতটা লাগবে না আমার। আচ্ছা, যখন আমরা এখানে আমরা পড়ছি, মনে করো এবার আমাকে তোমরা উল্টো দিকে বলো, এইখানে আমার কোন প্লেটো ছিল বলো তো? এই জায়গাটাতে মারোয়ার প্লেটো ছিল বা মেওয়ার ছিল। তো এখানে যে আমরা রেঞ্জ দেখতে পাই তার নাম কি হলো বলো? আমার হলো আরাবল্লী। কি দেখতে পাই বলো এখানে? আরাবল্লী রেঞ্জ। ফার্স্ট কোশ্চিন তো এটাই, আরাবল্লী আছে আমাদের কোন রাজ্যে? রাজস্থান। কারণ এটা কোন বললাম, এটা কার কাছে আছে? আমার মেওয়ারের কাছে আছে, তাই না? বা হলো মারোয়ারের কাছে আছে, মারোয়ার প্লেটো বা মেওয়ার প্লেটো, রাজস্থান। প্রথম কোশ্চিন, আরাবল্লী রেঞ্জ কোন রাজ্য থেকে কোন রাজ্যে বিস্তৃত? আরাবল্লী রেঞ্জ মেইনলি কোথায় আছে বলো? আমার মেইনলি আছে আমার রাজস্থানে। কিন্তু এর শুরুটা যদি দেখি আর শেষটা দেখি, তাহলে আমরা দেখব এই আরাবল্লী যে রেঞ্জ আছে তার শুরুটা হয়েছে কোথায় বলো? আমার গুজরাটে। কোথায় বলো? আর শেষটা হয়েছে কোথায় বলো? তোমার দিল্লি। তার মানে এইটা আমার বিস্তৃত আছে হলো গুজরাট থেকে দিল্লি, এবং এর মাঝখানে যেহেতু আমাদের রাজস্থান আছে, এই জন্য আমরা বলি হলো মেনলি হলো যে আরাবল্লী রেঞ্জ যেটা আমাদের আছে সেটা আমাদের আছে কোথায় বলো? আমাদের হলো রাজস্থানে আছে। কিন্তু মেনলি এটা আছে কোথায় বলো? আমাদের গুজরাট থেকে শুরু হয় আর আমাদের দিল্লিতে গিয়ে হলো শেষ হয়। যদি এক্স্যাক্টলি জিজ্ঞাসা করে যে গুজরাটের মধ্যে কোথায় আছে, তাহলে পালানপুর। কোথায় আছে বলো? পালানপুর। গুজরাটের হলো পালানপুর থেকে শুরু হয় এবং দিল্লি পর্যন্ত হলো আমাদের বিস্তৃত হয়। 1 নম্বর কোশ্চিন গেল। সব থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে আরাবল্লী রেঞ্জ আছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি আছে বলো আমার? এই নামটা কিন্তু ভাই পড়ে রাখতে হবে যে আরাবল্লীর যে সর্বোচ্চ পিক তার নাম কি দেওয়া আছে বলো তো? এখানে তার নাম হলো তোমার গুরু শিখর। তাই আরাবল্লী রেঞ্জ আছে আমাদের হলো রাজস্থানে, এর বিস্তার হলো আমার গুজরাটের পালানপুর থেকে দিল্লি পর্যন্ত। তারপর বললাম আরাবল্লীর যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম কি বললাম এখানে বলো? গুরু শিখর। হয়ে গেল ভাই, এটা 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 3 নম্বর যেটা হলো আমার হলো পয়েন্ট এখানে আসবে, সেটা আমি একটু আগে বললাম যে যদি পরীক্ষায় আমার কোশ্চিন দেয় ভালো করে এদিকে যে তোমার বিন্দিয়া রেঞ্জ মানে সরি যে সব থেকে প্রাচীনতম কোনটা, যদি আরাবল্লী অপশন থাকে তো অ্যান্সার কি হয় বলো? আরাবল্লী হবে। 3 নম্বর হলো ক্লিয়ার। 4 নম্বর দেখো এটাকে কি বলে? কি বললাম বলো? এটা ওল্ড ফোল্ড মাউন্টেন। ফোল্ড মানে কি? আমার যেটা হলো ভঙ্গিল, তাই না? যেটা ভাঁজ হয়ে হয়ে এসছে। দেখো একটা কোশ্চিন আছে আমাদের তোমার হিমালয়া। হিমালয়াকে কি বলি আমরা বলো? হিমালয়াকে বলি আমরা হলো নিউ ফোল্ড মাউন্টেন। হিমালয়কে কি বলি বলো? আমরা হলো নিউ ফোল্ড মাউন্টেন। আর আরাবল্লীকে আমরা কি বলছি বলো? আরাবল্লীকে আমরা হলো বলছি হলো আরাবল্লীকে বলছি আমরা হলো ওল্ড ফোল্ড মাউন্টেন। কেন বলছি হলো ওল্ড মানে কি বলো? অনেকটা পুরনো বললাম। আর ফোল্ড মাউন্টেন কি? এটা হলো তোমার হলো ভাঁজ করে করে ওটা উৎপত্তি হয়েছে আমার। তাহলে ক্লিয়ার হলো আমার যেটা আমার হলো আরাবল্লী, তাই কি বললাম বলো? ওল্ড ফোল্ড মাউন্টেন। ক্লিয়ার? আর এখান থেকে না আর একটা কোশ্চিন আছে একটু টাফ, নামটা একটু পারলে মনে রেখো। যদি হলো আমরা যেরকম পড়লাম যে এখানে আমাদের কর্ণাটকের মালভূমিটা ধারোয়ার যুগের ছিল, তো এখানেও হলো তোমার হলো আছে আরাবল্লীটা কোন যুগের, এই নামটা একটু মনে রাখে। এটা হলো প্রি ক্যাম্বিয়ান। কি বললাম বলো? প্রি ক্যাম্বিয়ান। এটা হলো একটা শিলা, আমরা যদি হলো শিলা দিয়ে আমরা পড়ি তাহলে হলো আমি বলছি প্রি ক্যাম্বিয়ান, ইংলিশে লিখছি, হ্যাঁ PRECAMBIAN, প্রি ক্যাম্বিয়ান CAMBIAN। তাহলে এই নামটা মানে দেখেছি আমি, মানে তোমার 3-4 জায়গায় MCQ এসেছে যে আমার আরাবল্লী যেটা আছে সেটা হলো কোন শিলায় আছে বলো? প্রি ক্যাম্বিয়ান যুগের। যদি বলে কোন যুগের আমরা তাহলে সেটা বলবো আমরা প্রি ক্যাম্বিয়ান। তাহলে এ হলো আরাবল্লী। ক্লিয়ার আমাদের? তাহলে যদি আমাদের আরাবল্লী বলে, আমি আবার বলছি আরাবল্লী মেনলি আমাদের রাজস্থানে দেখতে পাওয়া যায়। যদি পার্টিকুলারই বলে দেয় যে কোন কোন রাজ্যে আছে, তাহলে আমরা বলবো যে গুজরাটের পালানপুর থেকে হলো গুজরাটের পালানপুর থেকে হলো আমার হলো দিল্লি পর্যন্ত আছে। সেকেন্ড কোশ্চিন আমরা বললাম। 3 নম্বর যদি হলো বলে দেয় যে আমাদের যেটা আরাবল্লী রেঞ্জ আছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি,
তাহলে আমরা কি বললাম বলো এটাকে গুরুশিখর বলবো, এটা আমার ক্লিয়ার। 4 নম্বর পয়েন্ট বললাম যে আমার আরাবল্লী যেটা আছে সেটা হলো ভারতের হলো প্রাচীনতম, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল এটা। তাহলে আমাদের যে রাজস্থান ছিল, সেই রাজস্থানের আরাবল্লী আমরা হলো 100% ক্লিয়ার, ঠিক আছে ভাই। আচ্ছা, এরপর যেই নামটা আমাকে পড়তে হবে এখান থেকে সেটা হলো বিন্ধিয়া রেঞ্জ। কি আছে বলো, এটা হলো বিন্ধিয়া রেঞ্জ। এই যে বিন্ধিয়া রেঞ্জ আছে, আমরা যদি একদম ইতিহাসে আবার ফিরে যাই বৈদিক যুগে, তাহলে আমরা দেখব একটা বলে আর্যাবর্ত, একটা দাক্ষিণাত্য। তো যেই জায়গাটা উত্তরে যে দক্ষিণে ভাগ করা হয়েছিল যে হলো প্রাচীন বৈদিক যুগে, সেটা হলো কাকে নিয়ে বলো, বিন্ধিয়া পর্বত নিয়ে। বলা হতো যে বিন্ধিয়া পর্বত পার করে তোমার দক্ষিণ ভারতে আক্রমণ করা সহজ নয়। আমরা যদি প্রথম দেখি দক্ষিণ ভারতে কে আক্রমণ করেছিল বলো, সেটা হলো আমরা দেখবো যে দিল্লি সুলতানের যুগে আলাউদ্দিন হলো খিলজি। আলাউদ্দিন হলো খিলজি প্রথম হলো দক্ষিণ ভারতে হলো আক্রমণ করেছিল, এবং তার সেনাপতির নাম কি ছিল বলো, মালিক কাপুর। তাহলে এই যে বিন্ধিয়া রেঞ্জ কি করে বলো, বিন্ধিয়া রেঞ্জকেও ভারতে হলো উত্তর এবং দক্ষিণে হলো ভাগ করে। তুমি দেখবে যে উত্তর যেটা ভারত আছে তাদের যে সংস্কৃতি এবং দক্ষিণ ভারতের সংস্কৃতি অনেকটা আলাদা, প্রায় কোনো মিলই নেই। উত্তর ভারতের যে সংস্কৃতি আছে তুমি দেখবে, আমরা যদি ভাষা দেখি না, তো উত্তর ভারতের যে ভাষাগুলো এসছে সেখান থেকে কোথা থেকে এসছে বলো, সংস্কৃত থেকে এসছে। তুমি দেখবে যে পশ্চিমবঙ্গের ভাষা ও উড়িষ্যার ভাষা, আসামের ভাষা অনেকটাই একই। তুমি হয়তো সব কিছু বুঝতে পারবে না বা লিখতে পারবে না, কিন্তু তুমি হলো মানে অনেকটাই তুমি ফিল করতে পারবে, হ্যাঁ যে এই শব্দগুলো আমরা বুঝতে পারছি। সিম্পল এক্সাম্পল যে আমি এর আগেও বলেছিলাম যে কিছুদিন আগে একটা হলো গান ভাইরাল হয়েছিল, কোথায় বলো, উড়িষ্যায়। বলো তো তোমার গানটার নাম বলো। আরে ওই ছিননি না কি একটা হয়েছিল না। তো তুমি দেখবে যে আমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছিলাম না, কিন্তু হলো ওই যে আমাদের গানটা ছিল, ওই গানের হলো কয়েকটা শব্দ কিন্তু আমরা বুঝতে পারছিলাম। কারণ কি, হ্যাঁ গানটার তো মানে আলাদা, যে টাকা পয়সা সব ওটা তো ঠিকই আছে, ওটা তো আমি বলছি না। আমি বলছি যে শব্দগুলো মনে হবে না আমাদের চেনা চেনা, কিন্তু আমরা যদি কোনো একটা তামিল শব্দ শুনে আমরা কিছু বুঝতে পারবো, কিচ্ছু বুঝতে পারবো না। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় কিচ্ছু বুঝতে পারবো না। কারণ কি, এই যে ভাষাগুলো এসছে এগুলো হলো তোমার কোথা থেকে বলো, দ্রাবিড় বা দাক্ষিণাত্যের ভাষা, তাই না? তো আমরা যে আমাদের আশেপাশে উত্তর ভারতের যে ভাষাগুলো আমরা, সেগুলো আমরা অনেকটা একই রকম পাবো। কিন্তু দক্ষিণ ভারতের সংস্কৃতি বলো, তাদের যে ভাষা বলো, সেটা কি হয় বলো, সেটা হলো তোমার হলো সম্পূর্ণটা আলাদা। ক্লিয়ার হলো ভাই? তো এখান থেকে আমাদের হলো পরীক্ষায় কোশ্চেন আসবে যে আমাদের যে বিন্ধিয়া রেঞ্জ আছে তার সর্বোচ্চ পিকের নাম বলো, কি আছে, কি আছে বলো? ওটা তো রেঞ্জ, তার যে সর্বোচ্চ পিক কি আছে? আচ্ছা, আমি অপশন নাম ডাইরেক্ট অ্যান্সারটি বলছি, হলো এটা হলো তোমার হলো অনেক বই লেখা থাকে, লিখে দিচ্ছি। গুডউইল পিক। তাহলে হলো বিন্ধিয়া রেঞ্জের যদি হলো সর্বোচ্চ শৃঙ্গের নাম বলে, তাহলে কি বলবো আমরা বলো, গুডউইল পিক বলবো। আচ্ছা, এখান থেকে না লাস্ট একটা জিনিস ভাই খুব ভালো করে লক্ষ্য করো তো ভাই, এই আমরা যদি উত্তর থেকে দক্ষিণে সাজাই, সবার তোমার প্রথমে কি ছিল বলো, এখানে আরাবল্লী। আরাবল্লীর পর আমরা কি বললাম বলো, বিন্ধিয়া। এর উপরে না একটা ছোট্ট আছে, দেখতে পাচ্ছ, দেখো তো এই জায়গাটাকে, এই জায়গাটা দেখতে পাচ্ছ ভাই, কি লেখা আছে, কাইমুর। এটা সম্বন্ধে পড়তে হবে না ভাই, ভাই খালি এটুকু মনে রেখো যে যেটা আমার কাইমুর রেঞ্জটা আছে না, সেটা বিন্ধিয়ার কোথায় আছে বলো, উপরে আছে। অনেক সময় না পরীক্ষায় 4টা অপশন দিয়ে তোমাকে সাজাতে বলে, আরাবল্লী, কাইমুর, বিন্ধিয়া, সাতপুরা। তো খালি এটুকু মনে রেখো ভাই যে কাইমুর যেটা রেঞ্জ আছে সেটা কোথায় আছে বলো, বিন্ধিয়ার কোথায় আছে বলো, আমার বিন্ধিয়ার উপরে আছে। আমরা এখান থেকে শুধুমাত্র আজকের মতো তোমার একদম লাস্ট পড়বো যেটা, সেটা হলো বিন্ধিয়ার যে তোমার রেঞ্জের নিচে আর একটা রেঞ্জ আছে যার নাম হলো কি বলো, সাতপুরা। কি বললাম বলো, সাতপুরা। সাতপুরা মানে কি, সাতপুরা মানে হলো 7টা আলাদা আলাদা হলো পর্বত দিয়ে তোমার হলো তৈরি হয়েছে। তো আমরা এখান থেকে 7টা আলাদা আলাদা পর্বত পড়বো না, আমরা এখান থেকে সব থেকে দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট পড়বো। একটার নাম হলো তোমার হলো এখানে, একটার নাম হলো মহাদেব
আর একটা আছে আমার মৈকাল, এই যে মৈকাল। এই যে আমার রেঞ্জ, একটা মহাদেও রেঞ্জ আর একটা কি বললাম বলো, মৈকাল রেঞ্জ। তাহলে যদি পরীক্ষায় কোশ্চিন আসে মহাদেও রেঞ্জ আর মৈকাল রেঞ্জ কার অন্তর্গত, কি হবে অ্যান্সার বলো, সাতপুরা। তাহলে হলো একটা থাকবে আমার মহাদেও এবং একটা থাকবে হলো মৈকাল। মনে রাখবে এই যদি আমরা মাঝখান থেকে দাগ টানি তাহলে এটা আছে আমাদের ডান দিকে, এটা কোন দিকে আছে বলো, বাম দিকে। পরীক্ষা এটাও কোশ্চেন আসে যে সাতপুরা ডান দিকে কে আছে বলো, মৈকাল, বাম দিকে কে আছে বলো, মহাদেও। তাহলে সাতপুরার অন্তর্গত দুটো রেঞ্জের নাম বললাম, কি বললাম, একটা মৈকাল এবং একটা কি বললাম বলো, মহাদেও। লাস্ট শুধুমাত্র আজকের মতো দুটো কোশ্চিন, যেটা আমার মৈকাল আছে তার যে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো, অমরকণ্টক। আর যেটা মহাদেও আছে তার যে সর্বোচ্চ শৃঙ্গের তার নাম কি বললাম বলো, ধূপগড়। তাহলে আমার যে হলো মৈকাল আছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অমরকণ্টক, যেটা মহাদেব আছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম বলো, ধূপগড়। আর এই যে ধূপগড় বললাম, যেটা আমার মহাদেবের সর্বোচ্চ হলো পিক, সেটাই আমার আবার সাতপুরার সর্বোচ্চ পিক। তাহলে যদি কোশ্চেন আসে আমার সাতপুরার সর্বোচ্চ পিক, সেটা কি হয় বলো, মহাদেব। ক্লিয়ার? এখান থেকে আমাকে আরো কয়েকটা রিভার পড়তে হবে, পরের দিন শুরু করবো। স্যার চলে এসছেন, আজকে ফিনিশ করালাম না ভাই, পরের দিন এসে আগে না এই টপিকটা শেষ করবো, বুঝলে, মানে মালভূমিটা, তো পরে একদম খিচুড়ি হয়ে যাবে মালভূমিটা। হ্যাঁ কি বলো ভাই, আরে খিচুড়ি হবে পরে ভাই, মানে সিরিয়াস, এতটা ভাস্ট চ্যাপ্টার এটা। তোমরা পরের দিন ভালো করে পড়ে এসো, কোনো যদি প্রবলেম হয় আমাকে বলবে, এটা ভালো করে পড়ার পর আমরা এমসিকিউ আলোচনা করবো, ঠিক আছে ভাই? তো আজকের মতো থ্যাংক ইউ। হ্যাঁ এই পিডিএফটা না না এখানে করাবো ভাই, সব এখানে করাবো।